সেমিস্টার 1-এর ইউনিট 1-এর যে দ্বিতীয় অধ্যায়টা সেটা নিয়ে আজকে পড়াশোনা শুরু করব। তোমরা প্রথম একটা ক্লাসের যেটা ইউনিট 1 তার আগের ভিডিও পেয়ে যাবে। এটা আমরা স্টার্ট করতে চলেছি ইউনিট 2, যেটার নাম হলো পুষ্টির নিরিখে বা পরিপ্রেক্ষিতে স্বাস্থ্যের ধারণা, কনসেপ্ট অফ হেলথ ইন রিলেশন টু নিউট্রিশন। বুঝিয়ে বলি, নিউট্রিশন অর্থাৎ পুষ্টি, যেটা আমাদের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। স্বাস্থ্য বজায় রাখার জন্য, শরীরকে পরিচালনা করার জন্য, শরীর তো একটা মেশিন, তো সেটাকে চালনা করার জন্য অফকোর্স একটা ফুয়েলের দরকার, একটা জ্বালানির দরকার। তো সেই শরীর নামক যন্ত্রটাকে চালনা করার জন্য যে ফুয়েল বা জ্বালানিটা আমরা পাই বা দিতে পারি, সেটা হলো খাবার। সেই খাবার থেকে, খাদ্য থেকে আমরা পাই পুষ্টি অর্থাৎ নিউট্রিশন। এই নিউট্রিশন আমাদের শরীরটাকে সম্পূর্ণভাবে পরিচালনা করে, এগিয়ে নিয়ে যায় সুস্থতার মাপকাঠিতে, স্বাস্থ্য রক্ষা করতে, সুস্থতার মাপকাঠিতে একটা ঠিক জায়গায় দাঁড়াতে সাহায্য করে আমাদের নিউট্রিশন। এবার এই চ্যাপ্টারটাই আমরা কি পড়বো, কনসেপ্ট অফ হেলথ ইন রিলেশন টু নিউট্রিশন। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে এই যে আমরা খাবার দাবার খাচ্ছি, নিউট্রিশন, আমরা নিউট্রিটিভ ফুড খাচ্ছি, সেখান থেকে আমরা নিউট্রিয়েন্ট পাচ্ছি, নিউট্রিশন পুষ্ট হচ্ছে সেটা দিয়ে আমাদের শরীরটা, তো সেটা আদৌ ঠিকঠাক হচ্ছে নাকি হচ্ছে না, এই বিষয়টা জানতে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা বা বেশ কিছু প্যারামিটার্স আছে, যেগুলোকে ফলো করলে বুঝতে পারা যায় যে আমরা যেটা খাচ্ছি স্বাস্থ্যবান হব বলে, তো সেটা ঠিকঠাক নেওয়া হচ্ছে কিনা, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট ঠিকঠাক হচ্ছে কিনা, এই বিষয়গুলো কিন্তু জানার জন্য আমরা কিছু প্যারামিটার্স ইউজ করি। আমাদের কিছু পয়েন্ট থাকে, যে পয়েন্টটা অবধি পৌঁছতে পারলে আমরা বুঝতে পারি যে না, তার মানে ও এই পয়েন্টটা অবধি এসেছে, তার মানে ও স্বাস্থ্যবানই আছে বা ঠিক আছে, হেলদি আছে। কিন্তু যদি ওই পয়েন্টটা অবধি না পৌঁছতে পারি, তাহলে কি বলি আমরা, যে না, ওই পয়েন্ট অবধি পৌঁছতে পারিনি, তার মানে ওর কোথাও ঘাটতি হচ্ছে। আবার কখনো দেখা যায় পয়েন্টে পৌঁছে আরো ছাড়িয়ে বেরিয়ে গেছে, তখন আমরা বুঝতে পারি যে ব্যাপারটা অতিরিক্ত হয়ে গেছে, কোনো কিছু অতিরিক্ত বিষয়টা খারাপ। তো সুতরাং সেটাও একটা অপুষ্টি, মানে একটা অপপুষ্টির অবস্থা বলে আমরা ইন্ডিকেশন পাই। নেক্সট স্লাইডে যাই। ডেফিনেশন অ্যান্ড ডাইমেনশন অফ হেলথ। প্রথমেই আমরা জানবো যে স্বাস্থ্য বিষয়টা কি। স্বাস্থ্য বিষয়টা যদি আমরা কাউকে বলি যে স্বাস্থ্যবান একজন মানুষ, হেলদি একজন মানুষ, তাহলে কি শুধুমাত্র তার ফিজিকটা বোঝায়, যে না তার শরীর স্বাস্থ্য বেশ ভালো, গড়ন ভালো, আকারে প্রকারে ভালো, এই ব্যাপারটা কি? নট অনলি দ্যাট, আমরা কিন্তু অনেক সময় দেখি যে তার গড়ন, তার আকার প্রকারটাকে সে স্বাস্থ্যবান দেখতে মনে হলেও মেন্টালি সে অবসেসড বা পাগল, অথবা সে যে কাজটা করছে সামাজিক পরিপ্রেক্ষিতে বা আমাদের সকলের নিরিখে সেটা মঙ্গলদায়ক নয়, বা সেটা ভালো নয়, বা সেটা আমাদের মধ্যে একটা অসন্তোষ বা সমস্যার উদ্রেক করছে। তো এই মানুষগুলোকেও কিন্তু আমরা বলতে পারি না যে তারা হেলদি বা স্বাস্থ্যবান। স্বাস্থ্য বিষয়টা শুধু শরীর সম্পর্কিত নয়, স্বাস্থ্য বিষয়টা কিন্তু মানসিকও। মানসিক এছাড়া আরো কিছু বিষয় আছে যেগুলো আমরা একটা ডেফিনেশনের মধ্যে পড়বো। কোনো মানুষকে স্বাস্থ্যবান, হেলদি আমরা তখনই বলতে পারবো যখন সেই মানুষটা শরীরের দিক থেকেও ঠিকঠাক হবেন, মনের দিক থেকেও ঠিকঠাক হবেন, অ্যাপ্রোপ্রিয়েট হবেন, তবে আমি সেই অবস্থাটাকে স্বাস্থ্যবান, স্বাস্থ্যকর অবস্থা, হেলদি মানুষ একটা বলতে পারবো। ঠিক আছে, সে সুন্দর তার চেহারা, কিন্তু সে মানসিকভাবে বিক্ষিপ্ত, অস্থির, সমস্যাবহুল, চিন্তিত, ডিপ্রেসড, বা আচার আচরণগত ভাবে ভীষণ নিম্নমার্গীয়, নিম্নবৃত্তীয় একটা প্রবৃত্তি ধারণ করেন, তাকে কিন্তু আমরা সুস্থ বলতে পারি না। অথবা তিনি মনের দিক থেকে খুব ভালো একজন মানুষ, সবকিছু সব ঠিকঠাক, তার প্রেজেন্স সবকিছুকে সুন্দর বানিয়ে দিচ্ছে, সবই করছে, অথচ তার চেহারার মধ্যে এমন কিছু লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে যেগুলো স্বাস্থ্যবান শরীরের দিক থেকে সেটা ইন্ডিকেট করে না। মানে দুটো অবস্থায় কিন্তু গোলমেলে, এটাকে স্বাস্থ্য বলে না। দুটোর কম্বিনেশনটা যখন একটা ঠিক জায়গায় গিয়ে দাঁড়ায়, তার নিরিখেই আমরা বলি যে এই মানুষটা স্বাস্থ্য ভালো, বা এই মানুষটা স্বাস্থ্যের দিক দিয়ে ঠিক জায়গায় দাঁড়িয়ে আছে। তো WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এইটার একটা ভালো সংজ্ঞা বলেছেন, সেটা হেলথ ইজ আ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিইং and not merely the absence of any disease or infirmity. এই
সংজ্ঞাটা 1948-এ আমরা হুয়ের কাছ থেকে পাই। কিছু বিষয় আমরা যদি লক্ষ্য করি সেটা হচ্ছে যে আচ্ছা এখানে একটু ভুল আছে, ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যালটা ওয়েল বিইং হবে, হ্যাঁ এখানে একটা বি হবে। হেলথ ইজ আ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং। তিনটে দিক থেকে তিনটে প্যারামিটারকেই সম্পূর্ণ করতে হবে, তবে গিয়ে আমি বলতে পারবো যে হেলথের সংজ্ঞাটা কমপ্লিট হলো। স্বাস্থ্য হলো দেহের ও মনের সুখানুভূতি। এটি কেবল রোগের অনুপস্থিতি কিংবা দুর্বলতার অভাব নয়, এটি হলো সম্পূর্ণ সামাজিক, শারীরিক ও মানসিক কল্যাণমূলক অবস্থা। যে বিষয়টা আমি এক্সপ্লেন করে এতক্ষণ বলছিলাম, এইটা হচ্ছে একটা সংজ্ঞা। যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে স্বাস্থ্যের সংজ্ঞা দাও, অ্যাকর্ডিং টু হু কি বলে গেছে, স্বাস্থ্য কাকে বলে, কি বলে গেছেন, তো তোমরা এটা লিখতে পারবে। এবার ছোট ছোট দুটো এক্সপ্লানেশন, সেটা হচ্ছে এই হেলথ কথাটা হোলথ থেকে এসেছে, সর্বাঙ্গীন যে বিষয়টা সেই জিনিসটা থেকে এসেছে হেলথ কথাটা। আর হেল অর্থাৎ হোলনেস, বিইং হোল অর সাউন্ড, এখান থেকেও হেলথ কথাটা এসেছে বলে আমরা আন্দাজ করতে পারি বা আমরা জানতে পারি। আচ্ছা নেক্সট স্লাইডে চলে যাই আমরা। ভ্যারিয়াস ডাইমেনশনস অফ হেলথ। স্বাস্থ্যের বিভিন্ন দিক থাকে। স্বাস্থ্য মানেই, স্বাস্থ্যবান মানেই শুধুমাত্র শারীরিক বিষয়টা নয়, বিভিন্ন দিক আছে, অ্যাসপেক্ট আছে, ডাইমেনশন আছে। মূল তিনটে দিক হলো দৈহিক, মানসিক, সামাজিক, যেটা আমি বারবার আলোচনা করলাম, এবং অন্যান্য দিকের মধ্যে একটা হচ্ছে স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক। আধ্যাত্মিক কথাটার মানেই কিন্তু এরকম না যে কোনো একটা ঠাকুর বা কোনো একটা ছবি বা মূর্তি বা কোনো ঠাকুর, আল্লাহ, গড, এরম ব্যাপারটা না। স্পিরিচুয়ালিজম বিষয়টা একটা একটা দর্শনের মতো বিষয়, একটা ফিলোসফিক্যাল একটা ব্যাপার, যেটা আমাদের ভেতর থেকে ফার্ম বানিয়ে রাখে, একটা ফার্ম জায়গায় আমাদেরকে নিয়ে গিয়ে দাঁড় করায়। সুতরাং আধ্যাত্মিক বলতেই প্রত্যেকে ওই বিষয়টা ভেবে নেবে না যে বিষয়টা আমরা স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক বলতে বুঝতে পারি। এটা একটা জীবন দর্শনের মতো ব্যাপার, যেটা আমাদেরকে একটা মার্গদর্শন করে, একটা পথে নিয়ে যেতে সাহায্য করে, এবং সেই দিক থেকে আমাদেরকে ভালো থাকতে সাহায্য করে। সেই অ্যাডিশনাল ডাইমেনশনটা হচ্ছে স্পিরিচুয়াল ডাইমেনশন। এই দিকটা দিয়েও একটা মানুষ যদি একটা সুস্থ ভাবনা ক্যারি করেন, তাহলেও তাকে বলবো আমরা হেলথের যে ডাইমেনশন গুলো আছে তার মধ্যে উনি এই প্যারামিটারটাকেও ঠিক করে মেনটেন করতে পারেন। আমি আধ্যাত্মিক বিষয়টা আরো ভালোভাবে এক্সপ্লেন করব পরে, প্রত্যেকটা বিষয় নিয়েই আমরা পরবর্তী স্লাইড গুলো এক্সপ্লেন করব। যে এই যে দৈহিক স্বাস্থ্য, দৈহিক স্বাস্থ্য, ভালো স্বাস্থ্য বলতে কি কি বোঝাচ্ছে, মানসিক ভালো স্বাস্থ্য বলতে কি কি বোঝাচ্ছে, সামাজিক স্বাস্থ্য কি কি, আধ্যাত্মিক স্বাস্থ্য কি কি, এগুলো নিয়ে আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। দেখো, ক্যারেক্টারিস্টিক্স অফ গুড হেলথ, বিভিন্ন স্বাস্থ্যের যে প্যারামিটার, তার ভালো ভালো যে জিনিসগুলো সেগুলো বলছি। পজিটিভ ফিজিক্যাল হেলথ ইন্ডিকেটরস, প্রথমেই আসছে দেহ, ত্বক, চুল, ভঙ্গিমা, চোখ, ঠোঁট, পেট, মাংসপেশি, মেদ, দাঁত ইত্যাদি। তোমরা তোমাদের প্রত্যেকেরই যে টেক্সট বুকটা আছে সেখানে এই বিভিন্ন প্যারামিটার গুলো পেয়ে যাবে। দেখো এখানে যেগুলো লেখা আছে সেগুলো সবই আমরা বাহ্যিক, বাইরে থেকে দেখতে পাচ্ছি যে আমাদের শরীরের মধ্যে যে যে অংশগুলো আছে সেইগুলো কেমন হওয়া উচিত। অবশ্যই দেহ সুন্দর সুগঠিত হবে, ত্বক পরিষ্কার পরিচ্ছন্ন উজ্জ্বল হবে, চুল ভালো থাকবে, মানে একটা লোকের মাথার মধ্যে প্রায় চুল নেই, একটা ব্রাউন কালারের চুল, চুল উঠে যাচ্ছে, এগুলো তো সমস্ত প্রোটিনের অভাবে হচ্ছে। কোনো বাচ্চার শরীর হেয়ার দেখছি আমি পুরো পাতলা ফিনফিনে ব্রাউন হয়ে গেছে, উঠে যাচ্ছে, তখন আমরা ধরে নিতে পারি এগুলো তো প্যারামিটার হিসেবে কাজ করে, ম্যারাসমাস, কোয়াশিওরকর, এই প্যারামিটার হিসেবে। তো এই বিষয়গুলো কিন্তু দৈহিক স্বাস্থ্যের যে লক্ষণগুলো, কোনগুলো দেখে আমি বুঝতে পারবো যে তার দৈহিক স্বাস্থ্যের দিক থেকে সে ঠিক আছে, এগুলো হচ্ছে তার লক্ষণ। মাড়ি, নিঃশ্বাস, ওজন, রক্তচাপ, জ্ঞানেন্দ্রিয়, ক্ষুধা, হজম শক্তি, ঘুম, স্নায়ু নিয়ন্ত্রণ, দৈহিক সঞ্চালন। একটা মানুষ মোটামুটি এই বাহ্যিক প্রকাশগুলো নিয়ে আমাদের চারদিকে ঘোরাফেরা করেন। আমরা প্রত্যেকেই মানুষ হিসেবে এই বাহ্যিক প্রকাশগুলোকে নিয়ে আমরা থাকি। তো সেইগুলো দেখে আমি বুঝতে পারছি যে এই এই জিনিসগুলো থাকলে পজিটিভ ফিজিক্যাল হেলথ ইন্ডিকেটরস এইগুলো, অর্থাৎ তার যে হেলথের প্যারামিটার সেটা পজিটিভ রয়েছে। এটা হলো শরীর সংক্রান্ত। এবার পজিটিভ মেন্টাল হেলথ ইন্ডিকেটরস,
মানসিক স্বাস্থ্য যেটা আমার ভেতরে আছে, বাহ্যিক না, মানসিক স্বাস্থ্য ভিতরে মানিয়ে নেওয়ার ক্ষমতা। একটা মানুষ কতটা অ্যাডজাস্ট করতে পারছে একটা পরিস্থিতির সঙ্গে। প্রথমেই সে নিজের ভাবনাটাকে এস্টাবলিশ করতে যাচ্ছে না, সে কি করছে, কিছু মানুষকে ভাবি আমরা যে সে এটা ভেবে রেখেছে, এবার কোথাও একটা অন্য কনসেপ্ট এলো, একটা অন্য ভাবনা এলো, সঙ্গে সঙ্গে সে কি বললো, অপোজ করতে শুরু করলো, চিৎকার করতে শুরু করলো, বলতে শুরু করলো না এটা হতে পারে না, না ওটাই করতে হবে। হ্যাঁ, তো এটা নিশ্চয়ই খুব একটা, আমরা যখন কোনো কাজ করি বা যখন কোনো একটা জায়গায় থাকি তখন কি 4-5 জনে মিলে থাকি, তো একটা ব্যালেন্স আনতে হয়, সামঞ্জস্য আনতে হয়, সেইভাবেই আমাদেরকে কথা বলতে হয় যাতে প্রত্যেকের কথা আমি শুনবো, শোনার পর আমি যেটা বলতে চাইছি বা আমার যেটা ইচ্ছা বা আমার যেটা মনে হচ্ছে সেটা আমি বলতে পারছি, সেই সংযম এবং সেই কনফিডেন্স এবং সেই অন্য লোককেও সম্মান করার যে ধারণাটা, সেটাও কিন্তু তার মধ্যে থাকতে হবে, তবে কি কিন্তু সে মেন্টালি হেলদি। হ্যাঁ, এবার অনেক সময় কি হয় যে আমার হয়তো মনে একটা কোনো ভাবনা আছে, সেই ভাবনাটা আমি 4-5 জনের মাঝখানে রাখতে পারছি না, বা রাখলেও সেটাকে নেওয়া হচ্ছে না, বাট আমি বুঝতে পারছি যে ইন লং রান আমার কনসেপ্টটাই কিন্তু একটা ভালো জায়গায় ক্লিক করতে পারে, বাকিদের কনসেপ্ট গুলো ঠিক আছে কিন্তু হয়তো এইভাবে কাজ নাও করতে পারে, তো আমাকে আমার বক্তব্যটা বোঝানোর জন্য সেভাবেই এস্টাবলিশ করতে হবে, নট লাইক যে আমি প্রচন্ড চেঁচামেচি করে ঝগড়া করে অথবা সবকিছু ফেলে দিয়ে নিজের ভাবনাটাকে এস্টাবলিশ করব। আমি সবার সঙ্গে একটা সৌহার্দ্যপূর্ণ পরিস্থিতি তৈরি করে একটা নিজের দৃঢ়তা রেখে কাজগুলো করব, তাহলেই আমি বুঝতে পারবো যে উল্টো দিকে যে মানুষটা বসে আছেন তিনি মানসিকভাবে কতটা হেলদি। এবং দেখো যে যে কথাগুলো বললাম, সম্প্রীতি বজায় রাখা, শ্রদ্ধা প্রদর্শনের ক্ষমতা, আমি কথা বলছি মানে আমি ঠিক বলছি এটা কিন্তু ঠিক না, আরো 3 জন রয়েছেন ওখানে দাঁড়িয়ে, আমি অন্তত নিজের মধ্যে সেই সংযমটা বা দৃঢ়তা বা সেই সচেতনতাটা তৈরি করব যে আমি ওই 3 জনকে শুনবো, শোনার পর আমি আমার বক্তব্য বা অভিমতটা তাদেরকেও জানাবো। এই ভাবনাগুলো বা এইভাবে নিজেকে যে তৈরি করতে পারেন, তিনি মানসিকভাবে ধীরে ধীরে কিন্তু আরো হেলদি একটা জায়গায় পৌঁছতে পারেন। আত্মনিয়ন্ত্রণ ও সমস্যা সমাধানে দক্ষতা অর্জন, সদর্থক সমালোচনা মেনে নেওয়ার ক্ষমতা অর্জন অর্জন আবেগ নিয়ন্ত্রণ। হতেই পারে যে আমি যে বক্তব্যটা রাখলাম বা আমি যে কথাটা বললাম, সেই কথাটা হয়তো দেখা গেল যে ভুল, একটা সময়ের মধ্যে আমি বুঝতে পারলাম যে আমি যে বক্তব্যটা রাখছিলাম সেটা হয়তো ভুল। তো আমাদের মানসিকভাবে সেই জায়গায় নিজেকে তৈরি করতে হবে, নিজেদের ইগোটাকে সরিয়ে। ইগো এবং আত্মসম্মান দুটো বিষয় কিন্তু সম্পূর্ণ আলাদা। ইগোকে আমাদের কন্ট্রোলে রাখতে হয়, আত্মসম্মানকে আমাদের ঠিক জায়গায় রাখতে হয়। সুতরাং আমি আমার সেই ইগোটা সরিয়ে সেই ভুলটা মেনে নেওয়ার ক্ষমতা দেখাবো, সেই ফ্লেক্সিবিলিটিটা আমি প্রদর্শন করতে পারবো। এইটা হলো একটা সুস্বাস্থ্যের অধিকারী মানুষের লক্ষণ। এবং আবেগ নিয়ন্ত্রণ, রেগে গেছি বা বলতে ইচ্ছা করছে বা করতে ইচ্ছা করছে, সেটাকে আমি যাতে কন্ট্রোল করতে পারি, যেটা ঠিক আমি সেটাই করব। এই হলো পজিটিভ মেন্টাল হেলথ ইন্ডিকেটরস। পজিটিভ সোশ্যাল হেলথ ইন্ডিকেটরস, বুঝতেই পারছো একটা সমাজে বা একটা সমাজ একটা বৃহত্তর পরিবারের মতো। ধরে নাও তোমার পাড়াটা, তুমি যে পাড়ার মধ্যে আছো সেই পাড়ার মধ্যে নিজেদের বাড়ি ঘর দোর সবকিছু যেমন আমরা ঠিক করে রাখি, আমরা যে পাড়াটার মধ্যে যে এলাকাটার মধ্যে যে মানুষগুলোর সঙ্গে থাকছি, সেই জায়গাতে তাদেরও ভালো মন্দটা ভাবার কিছুটা দায় দায়িত্ব কিন্তু আমাদেরও থেকে যায়। আমরা কিন্তু একটা সামাজিক প্রাণী, একে অপরের সঙ্গে কোঅপারেট এগুলোর মাধ্যমেই একটা ভালো সুস্বাস্থ্য ভালো জীবন অর্জন করতে পারি। সুতরাং সেই চারপাশটার উন্নতিতে আমরা সাহায্য করব, একটা দায়িত্ব পালন করব, বা এই যে একটা বৃহত্তর সমাজ, সেই সমাজটার প্রতি আমার যে দায়বদ্ধতা, পালনীয় দায়িত্ব, এবং আমিও যে সেই সমাজটার একটা অঙ্গ সেটা ভালো করে বুঝতে পারবো, এবং পুরো সবকিছুটাকে নিজের পরিবারের মতো প্রায় ভাবতে শুরু করবো। হ্যাঁ, তা বলে কি সমস্ত কিছু ছেড়ে দিয়ে, তা নয়, কিন্তু এই যে একটা বৃহত্তর জায়গা, তার যে ওয়েলবিং, সেটার জন্য আমি ভাবনা চিন্তা করছি, এটা কিন্তু একটা সামাজিক সুস্বাস্থ্যের লক্ষণ। যে মানুষ এইভাবে নিজের লাইফটা লিড করে তাকে আমরা সামাজিক সুস্বাস্থ্যের অধিকারী বলে দাবি করতে পারি। আবার অনেকেই হন এই সমস্ত বিষয়ে কিছু না, নিজেরটা হয়ে গেলেই হয়ে গেল, কোথায় কার কি হলো না হলো তার দেখার দরকার নেই। আমরা কি তাদেরকে বলতে পারি যে সে কমপ্লিটলি অলরাইট? না, আমরা কিন্তু তাদের বলতে পারি না। নেক্সট, পজিটিভ স্পিরিচুয়াল হেলথ ইন্ডিকেটরস। এই কথাটা আমি বারবার তোমাদের বলছিলাম যে স্পিরিচুয়াল বলতেই কিন্তু আমরা আমাদের ওই যেগুলো প্রচলিত ধারণা সেই ব্যাপারটার মধ্যে দিয়ে যাব না।
যে যাকে পুজো করে, যে যাকে প্রেজ করে, যে যাকে যা করেন সেটা আলাদা বিষয়, কিন্তু স্পিরিচুয়ালিজম বিষয়টা না একটা বিরাট বড় ব্যাপার। মানে ওই সামাজিক যেটা পড়ছিলাম যে একটা বৃহত্তর পরিবার, তো এটাও একটা বৃহত্তর ব্যাপার। এই বিভিন্ন লোকের আধ্যাত্মিক কনসেপ্ট আলাদা আলাদা হতে পারে, কিন্তু দেখা যায় স্পিরিচুয়ালিজম বা অধ্যাত্মবাদের আলটিমেট গোল কিন্তু একটাই, সেটা হচ্ছে নিজের ভেতরে শান্তি পাওয়া, আনন্দ পাওয়া, ভালো থাকা। তো সেই বিষয়টা আমাদের প্রত্যেকের মতবাদ আলাদা হতে পারে, মতামত আলাদা হতে পারে, কিন্তু আমাদের যেটা দেখাতে হবে সেটা হচ্ছে অন্যের প্রতি সম্মান প্রদর্শন, নিজের জায়গাটা ঠিক রাখা এবং প্রত্যেকটা জিনিসকে মেনে নিজের মধ্যে একটা ভালো পরিবেশ তৈরি করা, শান্তি বজায় রাখা। নিজে তো অশান্তি করব না, অন্য কেউ অশান্তি করলে তাকে আমি বোঝাবো, তাকে আমি বলবো, আর সেভাবে পুরো বিষয়টাকে তৈরি করব। যে কোনো স্পিরিচুয়ালিজমের আলটিমেট বিষয়টাই হচ্ছে এটা, ভালো কিছু করা। স্পিরিচুয়ালিজম আমাদের ভুল পথে হাঁটায় না। এই দর্শনটা, এই ফিলোসফিটা, এই স্পিরিচুয়ালিজম ব্যাপারটা আমাদেরকে গঠন করে, গড়ে তোলে। সুতরাং তার প্রধান কাজই হলো শান্তির বাতাবরণ তৈরি করা, প্রক্ষোভ নিয়ন্ত্রণ, অর্থাৎ নিজের ভেতরে যা চলছে, অ্যাংজাইটি চলছে, ওকে ছোট করব, আমি বড় হব, এই যে এইগুলোকে নালিফাই করা, এইগুলোকে সংযমের রাস্তায় নিয়ে আসা, ধরে এই বিষয়টা হচ্ছে আরেকটা পয়েন্ট। বিশ্বাস গঠন, প্রত্যেকটা জিনিসের প্রতি পারস্পরিক বিশ্বাস তৈরি করা। না ওটাও ভালো, উনিও ভালো, এও ঠিক আছে, ইটস ওকে। এই যে একটা পরস্পরের প্রতি সম্মান প্রদর্শন, এই জিনিসগুলো হলো যারা রাখতে পারেন তারা হলেন আধ্যাত্মিক সুস্বাস্থ্যের অধিকারী। এই স্পিরিচুয়ালিজমটা তাদেরকে একটা ভালো পথে নিয়ে যাচ্ছে, তারা আমাদের সমাজের জন্য মঙ্গলময় হয়ে দাঁড়াচ্ছেন। আচ্ছা, এইগুলো গেল স্পিরিচুয়াল অবধি, গেল স্বাস্থ্যের ব্যাপারটা, যে এই যে আমরা তো এখন পড়তে শুরু করছি স্বাস্থ্য আর নিউট্রিশনের কি সম্পর্ক। তো স্বাস্থ্য বিষয়টা কি আমরা বুঝলাম, স্বাস্থ্য কোনটাকে স্বাস্থ্য বলছি, স্বাস্থ্যের প্যারামিটার কি কি, কত রকমের স্বাস্থ্য হচ্ছে, তো ওভারঅল পুরো ব্যাপারটা হেলথ, এই পুরো বিষয়টা হলো স্বাস্থ্য। ভালো স্বাস্থ্য কোনগুলো, ভালো নয় কোনগুলো, সেগুলো নিয়ে আমরা জানলাম। এইবার এই যে স্বাস্থ্য, এটাকে প্রভাবিত করছে নিউট্রিশন। এবার কিভাবে প্রভাবিত করছে? নিউট্রিশন স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। যদি নিউট্রিশন ঠিক করে স্বাস্থ্যকে বজায় না রাখতে পারে, তাহলে পুরো মানুষের যে পুরো সিস্টেমটা, স্বাস্থ্য ওরিয়েন্টেড যে বিষয়টা, সেটা কিন্তু অপপুষ্টিতে ভুগবে। আমি অপুষ্টি বলছি না, আমি অপপুষ্টি বলছি। তোমরা বারবার পরীক্ষার খাতায় যে বিষয়টা ভুল করো সেটা হচ্ছে অপুষ্টি এবং অপপুষ্টি। আমি প্রায়শই দেখি দুটো বিষয়কে তোমরা গুলিয়ে ফেলো। বারবার মনে রাখবে, অপুষ্টি ছোট, অপপুষ্টি বড়। অর্থাৎ এই অপপুষ্টি বিষয়টার মধ্যে দুটো জিনিস লুকিয়ে আছে। অপ মানে সেটা কম না, সেটা কিন্তু বেশিও হতে পারে। আমি আগের ভিডিওস গুলোতেও আমি কখনো কখনো বলেছি, কোনো জিনিস আমি বেশি বেশি আছে, বেশি বেশি পাচ্ছি, বেশি বেশি খাচ্ছি, সেটা কিন্তু সবসময় ভালো নয়। যে কোনো জিনিসই এক্সট্রা হয়ে গেলে না, সেটা বিষের মতো কাজ করে। সুতরাং এই বিষয়টাকে আমাদের খেয়াল রাখতে হবে, খুব কমও যেন কিছু না হয়, অতিরিক্তও যেন কিছু না হয়, যেটা আমি মেনটেন করবো, দ্যাট ইজ অপটিমাম। যখনই ওই নির্দিষ্ট প্যারামিটার ছাড়িয়ে আমি বেরিয়ে যাচ্ছি ওপরে বা নিচে, তখন সেটা অপপুষ্টির আওতায় পড়ছে। আমি যখন খেতে পাচ্ছি না, খাচ্ছি না, রুগ্ন হয়ে যাচ্ছি, সেটাও যেমন একটা অপপুষ্টি। অতিরিক্ত খাচ্ছি, শুয়ে বসে আছি, কোনো রকম শারীরিক পরিশ্রম করি না, যখন যেটা ইচ্ছা হয় খেয়ে নি, বাজে টেনশন করি, নিজেকে স্ট্রেস ফ্রি করি না, হাঁটি না, চলি না, মোটা হয়ে যাচ্ছি, সেটাও কিন্তু একটা অপপুষ্টি। ঠিক আছে, ক্লিয়ার? এটা হলো অপপুষ্টি। অপপুষ্টির স্পেসটা অনেক বড়, তার মধ্যে পড়ছে অপুষ্টি এবং অতিপুষ্টি। অপুষ্টি অর্থাৎ যখন সে খাবার পাচ্ছে না ঠিক মতো, তার শরীরে মাইক্রোনিউট্রিয়েন্ট যাচ্ছে না কিংবা ম্যাক্রোনিউট্রিয়েন্ট যাচ্ছে না, কোথাও না কোথাও অসুবিধা তৈরি হচ্ছে, সেটা সৃষ্টি করছে অপুষ্টি। আর অতিপুষ্টি কখন? যেগুলো বললাম, অতিরিক্ত হয়ে যাচ্ছে, ওবিজ হয়ে যাচ্ছে, সেখান থেকে আসছে অতিপুষ্টি। এই হলো অপপুষ্টি। দেখো, অপপুষ্টি শ্রেণী বিভাগ এখানে, malnutrition refers to deficiencies or excess in nutrient intake। দুটোই কাজ করছে, একটা ডেফিসিয়েন্সিও হবে, এটা 1 নম্বর বিষয়, এক্সেস 2 নম্বর বিষয়। এই দুটোকে প্লাস করলে দাঁড়াচ্ছে ম্যালনিউট্রিশন। এটা ভুল করবে না, আমি বারবার রিমাইন্ডার দিয়ে দিলাম।
ইমব্যালেন্স অফ এসেনশিয়াল নিউট্রিয়েন্টস, ইম্পেয়ার্ড নিউট্রিয়েন্ট ইউটিলাইজেশন, এই পুরো বিষয়গুলো জুড়ে তৈরি হচ্ছে ম্যালনিউট্রিশন। ম্যালনিউট্রিশনের ক্যাটেগরি যদি আমি করি, অতিপুষ্টি, ওভার নিউট্রিশন, উনপুষ্টি বা অপুষ্টি, আন্ডার নিউট্রিশন। এই টার্মগুলো মনে রাখবে। উনপুষ্টি কথাটা বলেও কিন্তু অনেক সময় প্রশ্ন আসে। উনপুষ্টি বললে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। উনপুষ্টি অর্থাৎ নেই, অপুষ্টির একটা অন্য নাম। এবং নেক্সট হচ্ছে অসমপুষ্টি বা অসামঞ্জস্যতা, ইমব্যালেন্স অফ নিউট্রিয়েন্টস। ইমব্যালেন্স মানে আমরা অনেক সময় দেখেছি, তোমরা যে ভিটামিন মিনারেলস এর চ্যাপ্টার গুলো যখন পড়বে তখন দেখবে যে ক্যালসিয়াম আর ফসফরাস দুটো আনুপাতিক হারে আমাদের শরীরে রয়ে হাড়ের গঠনটাকে কমপ্লিট করে, বা ওই অনুপাতটা আমাদের দরকার হয়, কিন্তু ইমব্যালেন্স হয়ে গেল, ওই অনুপাতটা আমি ঠিক করে পেলাম না, সেটা হয়ে যায় অসামঞ্জস্যতা, খাদ্যের অসামঞ্জস্যতা জনিত ত্রুটি। অথবা ধরে নাও কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট একটা অনুপাতে আমাদের শরীরে থাকা দরকার। আমি যা খাচ্ছি তার মধ্যে এত পার্সেন্ট এত পার্সেন্ট এত পার্সেন্ট বা এত ইস্টু এত ইস্টু এত আমাদের প্রয়োজন হয় কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, কিন্তু সেটা আমরা হয়তো পাচ্ছি না। সেখান থেকে আমাদের তৈরি হচ্ছে এই ইমব্যালেন্স অফ নিউট্রিয়েন্ট, পরিপোষকের অসামঞ্জস্যতা। আচ্ছা, এই অতিপুষ্টি বা ওভার নিউট্রিশনের আবার দুটো ভাগ করা হচ্ছে। এক হচ্ছে স্থূলতা, দুই হচ্ছে বিষক্রিয়া। এই যে আমি কথাটা বলছিলাম যে অতিরিক্ত খেলে মোটা হয়ে যাচ্ছে, আধিক্য হয়ে যাচ্ছে। আবার যে কোনো জিনিসই যখন অতিরিক্ত হয়ে যায় আমার বডিতে, সেটা বিষের কাজ করে। যে কোনো জিনিস, ইটস নট ফুড, এনিথিং এনিথিং, সেটা প্রপার্টিজ হতে পারে, ফুড হতে পারে, অতিরিক্ত যে কোনো জিনিসই আমাদের শরীরে বিষের মতো কাজ করে, শরীরে মনে। সেইটা হচ্ছে 2 নম্বর, বিষক্রিয়া। ওবেসিটি তো হচ্ছেই, প্লাস ধরে নাও কোনো খাবার প্রচন্ড খেতে খেতে ধরে নেওয়া যাক লোহা, আয়রন, অথবা ভিটামিনের কোনো একটা, ভিটামিন এ অথবা ভিটামিন কে, এটা হয়তো আমাদের শরীরে অনেক বেশি হয়ে গেছে, তখন কিন্তু শরীরে উল্টো এফেক্ট হয়, বিষক্রিয়া তৈরি হয়, গা বমি করে, লিভার ফাংশনিং হ্যাম্পার্ড হতে পারে, মাথার যন্ত্রণা হতে পারে, অনেক কিছু হতে পারে বিষক্রিয়া জনিত লক্ষণ থেকে। অপুষ্টিকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে মুখ্য অপুষ্টি, একটা হচ্ছে গৌণ অপুষ্টি। এর প্রত্যেকটা ডেফিনেশন তোমরা টেক্সট বুক থেকে পাবে। আমি যেভাবে ব্যাপারগুলো বুঝিয়ে দিচ্ছি ডেফিনেশন আকারে টেক্সট বুকে আমরা পেয়েও যাব। অসমপুষ্টির কথাটা বললাম, এইটা হচ্ছে পুরো অপপুষ্টির শ্রেণী বিভাগ। কখনো কখনো পরীক্ষার মধ্যে এটা পুরোটাই 5 নাম্বার দিয়ে চলে আসে, সুতরাং এই ছকটা আমাদের তৈরি করে রাখলে আমাদের পক্ষে সুবিধা হয়, আমরা এভাবেই তৈরি করব। নেক্সট আসি কজেস অফ ম্যালনিউট্রিশন ইন ইন্ডিয়া। এই যে এতগুলো জিনিস আমি বললাম, ম্যালনিউট্রিশন, আমরা এটা সবসময় দেখেছি কিন্তু যে ভারতবর্ষ ভীষণভাবে এই ম্যালনিউট্রিশনে আক্রান্ত। বলে না যে ভারতবর্ষে এত মানুষ খেতে পান না, এত দারিদ্র সীমার নিচে বসবাস করে, না খেতে পেয়ে মারা যাচ্ছে। পশ্চিমবঙ্গে আমরা বহু জায়গা দেখেছি, বহু নাম বারে বারে উঠে এসেছে যেখানে মানুষজন না খেতে পেয়ে মারা গেছেন। আবার এটা তো খুব সিভিয়ার বললাম, আবার এটাও দেখা যাচ্ছে যে প্রচুর মানুষের মধ্যে মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সিস হচ্ছে। আবার প্রচুর মানুষকে দেখতে ভীষণ মোটা সোটা, স্থূলকায়, হেনা তেনা, অথচ তারা কিন্তু বিভিন্ন রোগের মধ্যে দিয়ে যাচ্ছেন, রোগ ভোগ হচ্ছে, ডেফিসিয়েন্সিস আছে ভিতরে অনেক। এই বিষয়গুলো ইন্ডিয়াতে কিভাবে জানতে পারছি? ইন্ডিয়াতে যখন সার্ভে করা হচ্ছে, সমীক্ষা চালানো হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে যে স্যাম্পল গুলো এরিয়া ভিত্তিক বিভিন্ন রকম ভাবে কেস স্টাডি করা হয়। একটা এরিয়া নিয়ে নেওয়া হলো, সেই এরিয়া থেকে কিছু স্যাম্পল নেওয়া হলো, প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে অথবা হেলথ সেন্টারে যারা আসছেন তাদের ডেটা অ্যান্ড ডকুমেন্টস গুলো নিয়ে নিয়ে যদি এন্ড অফ দ্য মান্থ একসঙ্গে ফেলা যায়, সেখান থেকে ক্যালকুলেশন করে, স্ট্যাটিস্টিক্যালি অ্যানালাইসিস করে যেগুলো উঠে আসে, সেই তথ্যচিত্র ভয়ানক। সেখান থেকে ইন্ডিয়াকে একটা ম্যালনারিশড কান্ট্রি বলা হয়ে থাকে, অপুষ্টির কারণে, অতিপুষ্টির কারণে। অতিপুষ্টির সমস্যাটা বাড়বাড়ন্তটা এখন এই বেশ কিছু বছর ধরে হয়েছে, অপুষ্টির জন্য ইন্ডিয়া পুরো দাগিয়ে আছে একদম। আচ্ছা, কিন্তু আমার বক্তব্য হচ্ছে এত অপুষ্টি কেন? তার কারণ কি শুধুই খাদ্যাভাব, খাবার নেই তাই? শুধুই কি না খেতে পেয়ে হচ্ছে? না, শুধুই না খেতে পেয়ে হয় না, খাবার নেই তাই খাচ্ছি। তাহলে আমরা কি করে আছি? আমরাও তো খাচ্ছি। শুধুমাত্র খাবার নেই হচ্ছে তা নয়, বেশ কিছু স্ট্রং কারণ আছে। শস্য যে উৎপাদিত হচ্ছে না তাও নয়, মানুষের কাছে পৌঁছচ্ছে না তাও নয়,
কিন্তু বেশ কিছু হিডেন রিজনস আছে, সেগুলো নিয়ে একটু আলোচনা করি। প্রথমেই একটা কথা বলি, অজ্ঞতা। অজ্ঞতা মানে কখন কি খেতে হবে, কখন কোন জিনিসটা খাওয়া দরকার, অথবা কিভাবে আলাদা করে বুঝে গুছিয়ে খাওয়া দরকার, সেইভাবে কিন্তু মানুষজন খাওয়া দাওয়া করেন না। বলতে কোনো দ্বিধা নেই, প্রাচীনকাল থেকে একটা সিস্টেম আমাদের মধ্যে যেভাবে তৈরি হয়ে এসেছে, আমরা দেখি যে আমাদের একটা স্ট্যান্ডার্ড প্লেট রয়েছে, প্রথম থেকেই তৈরি, যে প্রাতরাশ হিসেবে আমরা এইগুলো খেতে পারি, বা জল খাবার হিসেবে এইগুলো, মধ্যাহ্ন ভোজনে আমরা এইগুলো খেতে পারি। এগুলো কিন্তু প্রথম থেকে ভাগ ভাগ করে দেওয়া ছিল, কিন্তু মানুষ নিজেদের বুদ্ধি খাটিয়ে অথবা সময়ের অভাবে সেই বিষয়গুলোকে সব উল্টো পাল্টা করে ফেলেছেন। সেই জন্য বারবার তারা কিন্তু এই ম্যালনারিশমেন্টে আক্রান্ত হচ্ছেন। আরো স্পেসিফিক্যালি যদি বলি, ধরে নাও আমি খুব একদম শুরু থেকে বলছি, অজ্ঞতা কিভাবে প্রভাবিত করে। একটা বাচ্চা যখন আহ আসে পৃথিবীতে, তার কিন্তু পুরো 6 মাস, প্রথম 6 মাস এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং এর মধ্যে থাকা দরকার। সেই 6 মাসে সে জল পর্যন্ত খাবে না, কিন্তু দেখতে পাওয়া যায় যে বাইরে থেকে তাকে জল খাইয়ে দেওয়া হয়, বাইরে থেকে তাকে দুধ খাইয়ে দেওয়া হয়, মায়ের কাছ থেকে দুধ পাচ্ছে না, বাচ্চা রোগা হয়ে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি বলে। এগুলো তো সম্পূর্ণ অজ্ঞতা। তারা নিজেদের বুদ্ধি খাটিয়ে, নিজেদের বোকার বোকার মতো এক একটা অ্যাকশনের কারণে সেই বাচ্চাটার মধ্যে হয়তো এমন কিছু জীবাণু ঢুকিয়ে ফেললো যে সে বারে বারে ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। বারে বারে ডায়রিয়ায় আক্রান্ত হলে বা সে ম্যালনারিশড হয়ে যাবে, অপুষ্টি শিকার হয়ে যাবে। এবং সব থেকে বিস্ময়কর ব্যাপার, মায়ের যে প্রথম দুধ, মায়ের কাছ থেকে তো বাচ্চা দুধ খায়, তো প্রথম যে 3-4 দিন যে গাঢ় হলুদ রঙের কোলোস্ট্রাম নিঃসৃত হয় মায়ের শরীর থেকে, সেটাকে ফেলে দেওয়া হয়। সেটা খারাপ, সেটা নাকি খেতে নেই। মানে এটা কিন্তু কেউ বলে দেয় না, এগুলো কিন্তু একটা অজ্ঞতা, একটা মানে সেন্স বিহীন একটা আচরণের কারণে তারা এই ধরনের কাজগুলো একটা ছোট্ট শিশুর সঙ্গে করে। যদি তারা কোনো এক্সপার্ট বা ডক্টর বা কারোর কথা অনুযায়ী কাজটা করতেন তাহলে ভালো হতো, কিন্তু সেটা ওনারা করবেন না। এই অজ্ঞতার কারণে আক্রান্ত কে হয়ে গেল? আমাদের ভবিষ্যৎ প্রজন্মটা, সেই বাচ্চাটা। অনেক সময় জন্মের পর বাচ্চার মুখে মধু দিয়ে দেওয়া হচ্ছে, কেউ গোবরও দিয়ে দেয়, কেউ জল দিয়ে দেয়, একটু গঙ্গা জল, কিন্তু তারা জাস্ট বোঝে কি না, কোনো না কোনো মুখের ভাষা মিষ্টি হবে বা পবিত্র হয়ে গেল, ইত্যাদি ইত্যাদি কনসেপ্ট। বাট তারা নিজেরা এইটুকু কি বুঝতে পারেন না যে তারা কিভাবে তার শরীরে একটা জীবাণু ঢুকিয়ে দিল। এই ধরনের বিষয়গুলো আরো অনেক 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 কিছু আছে, যত তোমরা দেখবে, এক্সপ্লোর করবে। তোমরা নিউট্রিশন নিয়ে পড়াশোনা করছো, প্যারালালি যত কিছু জানবে, নিউট্রিশন বইয়ের বাইরে যে লোকগুলোর সঙ্গে দেখা হবে, তাদের কনসেপ্ট, তাদের ভাবনা চিন্তা সম্পূর্ণ আকাশ পাতাল পার্থক্য দেখতে পাওয়া যাবে। এগুলো হলো অজ্ঞতা। তোমরা নিউট্রিশনের স্টুডেন্ট হিসেবে সেই অজ্ঞতাটা দূর করার চেষ্টা করতে পারো, সময় লাগবে অনেক, বাট সেটা চেষ্টা করা হচ্ছে আস্তে আস্তে দূর করার। কিন্তু এই অজ্ঞতাটাই কিন্তু ভারতবর্ষের ম্যাল নিউট্রিশনের একটা প্রধান কারণ। দারিদ্রতা তো আছে, ইটস কোয়াইট কমন, যে আমাদের বেশিরভাগ মানুষই আহ দুবেলার খাবার নিজে ঠিক করে জোগাড় করতে পারেন না, সেটা একটা কারণ। রোগ সংক্রমণ, ডায়রিয়া, এই যে আমি এক্ষুনি ডায়রিয়ার কথাটা বলছিলাম, টিবি, টাইফয়েড, পরিশ্রুত ভালো পানীয় জল ইউজ না করলে সেখান থেকে সাংঘাতিক ভাবে টাইফয়েডের সংক্রমণ হতে পারে। ধরে নাও কোনোভাবে টিবি রোগটা ছড়িয়ে গেল শ্বাস প্রশ্বাসের মাধ্যমে কারো শরীরে, কিন্তু টিবিটা এত দ্রুত কি করে ছড়িয়ে যাচ্ছে, এত তাড়াতাড়ি কিভাবে ক্যাপচার করে নিচ্ছে? কারণ তার শরীরে খাবার নেই। যার শরীরের মধ্যে ঠিক মতো প্রোটিন ব্যালেন্স, ইমিউনিটি পাওয়ার না থাকবে, টিবি তাকে সঙ্গে সঙ্গে আক্রমণ করবে এবং ভালোভাবে ধরে নেবে। সামাজিক ও ধর্মীয় কারণ, সামাজিক এবং ধর্মীয় বিভিন্ন কারণে বিভিন্ন খাওয়ার মধ্যে প্রস অ্যান্ড কনস, আমিষ খেতে নেই, নিরামিষ খেতে নেই, এই করতে নেই, ওই খেতে নেই, মানে বিভিন্ন রকম ব্যাপার। ধর্মীয় কারণে এই বয়সের মানুষকে এই করতে নেই, ওই স্পেশাল ওই ক্যাটেগরিটার জন্য এই খাবারটা খেতে নেই, বিভিন্ন ধর্ম অনুযায়ী নিরামিষ খেতে হয়, আমিষ খেতে নেই। এই সমস্ত বিভিন্ন বিষয় যেগুলো মানুষের তৈরি করা, এগুলো কোথাও লেখা নেই, এগুলো মানুষ নিজের বার করেছে এই ম্যালনিউট্রিশন তৈরি করবে বলে। এবং এগুলো ভয়ানকভাবে আমাদের সমাজকে, সমাজের মানুষকে প্রভাবিত করছেন, ধীরে ধীরে ম্যালনিউট্রিশনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি আমি উল্লেখ করে বলছি, আয়রন, লোহা, আয়রনের এত ঘাটতি আমাদের শরীরে, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের মধ্যে আমাদেরকে ফর্টিফাইড বিভিন্ন জিনিস দিতে হচ্ছে, ক্যাপসুল দিতে হচ্ছে। তার প্রধান কারণ হচ্ছে এই ফুড হ্যাবিট। এই ফুড হ্যাবিট ভুলভাল হওয়ার জন্য এত বেশি মাইক্রোনিউট্রিয়েন্ট, আয়রনের ঘাটতি দেখতে পাওয়া যাচ্ছে, এবং তার পেছনে সামাজিক ও ধর্মীয় কারণ ভীষণভাবে দায়ী।
কৃষিকাজ, খাদ্যের সরবরাহ। কৃষিকাজ, খাদ্যের সরবরাহ অর্থাৎ চাষিরা একরকম চাষ করছে, তারা একটা ফসল ফলাচ্ছে, কিন্তু সেটা মানুষ অব্দি পৌঁছচ্ছে। চাষিরা হয়তো 2 টাকায় তৈরি করছে, 3 হাত ঘুরে মানুষের কাজ অব্দি হয়তো সেটা 300 টাকা 200 টাকায় বিক্রি হচ্ছে। এরকম বিষয় বারবার হচ্ছে, বারবার উঠে আসছে। দামের তারতম্যের জন্য কৃষকও দাম পাচ্ছেন না, সাধারণ মানুষ অব্দি সেই খাবারটাও ঠিকঠাক করে পৌঁছচ্ছে না। আর কৃষিকাজে এতটাই ফলন বাড়ানোর জন্য এত ধরনের কেমিক্যাল, এত রকমের মেথডস ইউজ করা হচ্ছে যে খাবারের মধ্যে নিউট্রিয়েন্টকে সেই বিষয়গুলো প্রভাবিত করছে। খাদ্যের সরবরাহ, খাদ্যের সরবরাহের বিষয়টা বললাম, যে জিনিসটা তৈরি হচ্ছে সাধারণ মানুষ অব্দি পৌঁছতে গিয়ে তার দাম, তার কোয়ালিটি, প্রত্যেকটা জিনিসই ডিটোরিওরেট করছে। তার ফলে কিন্তু আমরা সাধারণ মানুষরা নিউট্রিয়েন্ট যেভাবে যা পাওয়ার প্রয়োজন সেগুলো সেভাবে পাচ্ছি না, ম্যালনিউট্রিশন থাবা বসাচ্ছে। মনুষ্য সৃষ্ট কারণ যেমন যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক কারণ, নেশা, রোগা হওয়ার বাসনা। পরপর এক্সপ্লেন করছি। যুদ্ধর বিষয়টা তোমরা এখন দেখতে পাচ্ছ, যুদ্ধকালীন অবস্থায় অনেক কিছু সরবরাহ কমে যায়। বেশ কিছুদিন আগে গ্যাস নিয়ে একটা সমস্যা হচ্ছিল যে জ্বালানি গ্যাস পৌঁছতে পারছে না। সেরকম করে এটাও হয় যে একটা যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যে হয়তো সিরিয়ালস বা দানাশস্য জাতীয় আমদানি রপ্তানি অথবা প্রোটিনের আমদানি রপ্তানি, ডাল জাতীয় জিনিসের আমদানি রপ্তানি কমে যাচ্ছে বা বন্ধ হয়ে যাচ্ছে। সেটা কিন্তু ভীষণভাবে এফেক্ট করে বিষয়টাকে। প্রাকৃতিক দুর্যোগ, কোথাও একটা ভীষণ বন্যা হয়েছে, বা খুব সামান্য কথা বলি, বর্ষাকালে দেখতে পাওয়া যায় যে সবজির প্রচন্ড দাম হয়ে গেল। কেন না? বর্ষাকালে সব ভিজে যাচ্ছে, জল বসা হয়ে যাচ্ছে, সেজন্য সবজি পচে যাচ্ছে, পাওয়া যাচ্ছে না। তার ফলে কি আমাদের তখন বেশ কিছুটা পিছিয়ে আসতে হচ্ছে, বা আমরা তখন খেতে পারছি না। অথবা কোথাও একটা ভীষণ বন্যা হয়েছে, সেখানে সমস্ত কিছু ওয়াইপড আউট হয়ে গেছে, খরা হয়েছে, ফলনই হয়নি। এরকম বহু জিনিস হতে পারে। রাজনৈতিক কারণ, এগুলো সবই পলিটিক্যাল ম্যাটার। হয়তো প্রচুর খাবার গুদামে মজুদ আছে, কিন্তু রাজনৈতিক কারণ, পলিটিক্যাল ফায়দা, বিভিন্ন জিনিসের জন্য সেটা মানুষ অব্দি পৌঁছে দেওয়া যাচ্ছে না। নেশা, মানুষ যখন নেশা করে, বিভিন্ন পরিচিত নেশা তোমরা যেগুলো জানো, সেইগুলো কিন্তু আমাদের শরীরের মধ্যে ঢুকে প্রবেশ করে বিভিন্ন মাইক্রো নিউট্রিয়েন্টের ডেফিসিয়েন্সিস ঘটায়, তার লক্ষণগুলো আমাদের শরীরে প্রকট হয়ে ওঠে। অথবা নেশা করে খাবার স্কিপ হয়ে যায়, তারা নিজেরাও ঠিক একটা কন্ডিশনে থাকে না যেখানে একটা ভালো সুস্থতা সে শরীরের মধ্যে বজায় রাখতে পারবে। রোগা হওয়ার বাসনা, তোমরা বুলিমিয়া, নার্ভোসা, এই ধরনের রোগগুলোর নাম ধীরে ধীরে পড়তে শুরু করবে। এগুলো হচ্ছে কিশোরী বয়সে বা কিশোররা তন্নি হওয়ার বাসনায়, সুন্দর দেখতে হবে, জিরো ফিগার হবে, এই সমস্ত ভাবনা ভেবে ভেবে, এবং আমাদের আহ একদম অ্যাট্রাকটিভ দেখতে হবে, আমার ঠোঁটটা এরকম হবে কিংবা আমার শরীরটা এরকম হবে, এই ধরনের যে ভাবনা, তার ফলে বেশ কিছু মানসিক রোগে আক্রান্ত হয়। তারা তখন কি করে? ইদার কম খায়, অথবা যে খাবারটা খায় সেটা বমি করে তুলে দেয়। এই ধরনের ঘটনাগুলোর মধ্যে দিয়ে যায়। এইগুলো প্রচন্ড ভাবে ম্যালনিউট্রিশন তৈরি করে। তো এটা একটা মনুষ্য সৃষ্ট কারণের মধ্যে পড়ছে। তো কজেস অফ ম্যালনিউট্রিশন অফ ইন্ডিয়ার মধ্যে এইগুলো হলো মূল মূল কিছু পয়েন্ট। তোমরা এগুলো একটু ইলাবোরেট করে লিখে আসবে। আচ্ছা, এবার আসছি অতি পুষ্টিজনিত ত্রুটি, যে কথাটা আমি বলেছিলাম, অতিরিক্ত খেয়ে নেওয়া। কি কি হতে পারে? প্রথমেই আসি শর্করা, ফ্যাট, প্রোটিন। কেন? কারণ এগুলো হচ্ছে আমাদের প্রধান উপাদান খাদ্যের, যেগুলো থেকে আমরা শক্তি পাই, শরীর চালনা করার জন্য আমরা শক্তি পাই। তো এই শর্করা, ফ্যাট আর প্রোটিন, তো আমরা শরীর চালনা করার শক্তি পাই, আমরা হেলদি থাকবো, আমরা এগুলো প্রচুর প্রচুর খাবো না? না, খাবো না। একটা মাপ থাকবে, সেই মাপটা অনুযায়ী খাবো। প্রচুর প্রচুর খেলে কি হবে? মেদবাহুল্য বা স্থূলতা, মোটা হয়ে যাব। মোটা হয়ে যাওয়ার ফলে কি হবে? শরীরের মধ্যে প্রচুর মেদ জমবে, তার প্রভাব হাড়ের ওপরে পড়বে। প্রচন্ড মোটা হয়ে যাওয়ার ফলে মনের ওপরে প্রভাব পড়বে। ভীষণ মোটা লোকেরা কোনো কাজ করতে চায় না, সারাক্ষণ মানে তাদের মধ্যে একটা অলসতা, কুড়েমি চলে আসতে থাকে, তারা আরো বেশি ঘরকুনো হয়ে যেতে থাকে, আরো বেশি কমপ্লেক্সে ভুগতে থাকে, হরমোনাল বিভিন্ন পরিবর্তন ঘটে। এই মোটা হওয়া বা ওবেসিটি থেকে আমাদের শরীরের প্রত্যেকটা অর্গ্যান ইম্প্যাক্টেড হয়। কিভাবে? লিভারের চারদিকে মেদ জমতে থাকে, যেটাকে আমরা বলছি ফ্যাটি লিভার। ভয়ানক একটা টার্ম আজকালকার দিনের, ফ্যাটি লিভার। ফ্যাটি লিভার গ্রেড 1, ফ্যাটি লিভার গ্রেড 2, ফ্যাটি লিভার আছে আমার। কেউ কেউ বলবো ফ্যাটি লিভার এখন সবারই থাকে, বাট না, এটা কোনো হেলদি ব্যাপার নয়। ফ্যাটি লিভার তুমি খেয়ে খেয়ে মোটা হয়ে গেছো।
সুতরাং তোমাকে সেটা ঝরাতে হবে। ফ্যাটি প্রথমেই এই যে মেদগুলো হয়ে আছে না, সে গিয়ে শরীরের বিভিন্ন অর্গানের চারপাশে জমা হচ্ছে, যেমন লিভারের চারপাশে জমা হয়ে গেল, হার্টের চারদিকে জমা হয়ে গেল, যে কোনো অর্গানের চারপাশে এগুলো জমা হয়ে যাচ্ছে। আচ্ছা, রক্তের মধ্যে ট্রাইগ্লিসারাইড, কোলেস্টেরল এগুলো প্রচুর পরিমাণে বেড়ে আছে। এগুলো কি করছে? রক্তটাকে তেল তেলে করে ফেলছে। তো তখন কি হচ্ছে যে আমাদের শিরা ধমনী যেগুলো আছে, আমাদের যে হার্ট তো একটা পাম্পের মধ্যে প্রচুর শিরা ধমনী চ্যানেল এগুলো রয়েছে। তো তার মধ্যে দিয়ে যখন রক্ত যাচ্ছে, রক্তটা তেল তেল হয়ে আছে, খুব স্বাভাবিক। পাইপের মধ্যে দিয়ে যখন একটা তেলা তেলা সাবস্টেন্স যাচ্ছে, পাইপের গায়ে সেগুলো ফ্যাট গুলো জমা হতে থাকছে, তেল তেল বিষয়গুলো, এবং পাইপের যেটা বেদ সেটা সরু হতে শুরু করছে। সরু হতে হতে সেই জায়গাগুলো খড়খড়ে হয়ে যাচ্ছে, তার মধ্যে দিয়ে যখন রক্ত যাচ্ছে তখন রক্ত ভেঙে যাচ্ছে অনুচক্রিকা, অনুচক্রিকা ভেঙে গিয়ে ব্লাড ক্লট তৈরি করে দিচ্ছে শিরা ধমনীর মধ্যে, এবং এই ব্লাড ক্লটটাই আমাদের কি করছে জানো? হার্টে অ্যাটাক। এই ব্লকেজ গুলোই, এই যে হার্টটা শিরা বা ধমনীটা ব্লক হয়ে গেল, অনুচক্রিকা ভাঙলো, রক্তটা ওই জায়গায় জমে গেল, একটা পাইপের মধ্যে একটা জায়গায় জমে গেছে, ব্লকেজ হয়ে গেছে, তখন তোর ব্লাড এদিক থেকে গিয়ে ওই অবধি পৌঁছতে পারছে না, তখনই হার্ট অ্যাটাক আসছে, ইসচিমিয়াক হার্ট ডিজিজ হচ্ছে, মায়োকার্ডিয়াল ইনফার্কশন হচ্ছে, বিভিন্ন রকম হার্টের প্রবলেম তৈরি হচ্ছে। এই ওবেসিটি সাংঘাতিক খারাপ প্রভাব ফেলছে। ওবেসিটি থেকে ব্লাড প্রেশার হাই হওয়ার একটা টেন্ডেন্সি থাকে, প্রচুর নুন খাওয়া, তেল খাওয়া, ঝাল মশলা খাওয়া, সেখান থেকে আমরা হাইপারটেনসিভ হয়ে যাচ্ছি, আমাদের হার্টের প্রবলেম হয়ে যাচ্ছে। প্রচন্ড হাইপার টেনশন কিন্তু ইন লং রান ভীষণ হাইপারটেনসিভ, মানে তার প্রেশার কখনো ঠিক জায়গায় আসে না, হয়তো তিনি 2-3টে করে ওষুধ খান কিন্তু তাও ঠিক জায়গায় আসে না, একটা সার্টেন টাইমে কিডনির ওপর তার ভীষণ প্রভাব পড়তে থাকবে। ডায়াবেটিস মেলিটাসে আক্রান্ত হবে, অতিরিক্ত খেয়ে খেয়ে মোটা, ওবেসিটি থেকেও কিন্তু ডায়াবেটিস মেলিটাস হয়, তোমরা পরে ডিটেলে এগুলো পড়বে। সুতরাং এই স্থূলতা বা মেধাধিক্য ভীষণ ভাবে প্রচুর প্রচুর রোগকে ডেকে আনে। এটা হচ্ছে সব থেকে বড় একটা রোগ, এই মোটা থাকা, কারণ সে বাকি সব রোগকে ইজিলি ডেকে নিয়ে চলে আসবে। তাই আমাদেরকে খুব কেয়ারফুল থাকতে হবে। যখন আমি ভাজাভুজি খাচ্ছি, ফ্যাট জাতীয় জিনিস খাচ্ছি, কার্বোহাইড্রেট জাতীয় জিনিস প্রচুর খাচ্ছি, তখন আমায় খুব অ্যালার্ট থাকতে হবে, অ্যাটেন্টিভ থাকতে হবে। প্রোটিন খেয়ে নিচ্ছি প্রচুর পরিমাণে, রক্তে ইউরিক অ্যাসিড বেড়ে যাচ্ছে, বিষক্রিয়া তৈরি হচ্ছে, কিডনির ওপরে প্রেশার পড়ছে, এইগুলো আমাদেরকে সবসময় বুঝে খেতে হবে। হ্যাঁ, তা বলে কি আমি খাবো না? তা নয়, মানে কখন খাবে না, অতিরিক্ত খাবে না, কতটা খাবে না, যেটা আমার প্রয়োজন সেটাই খাবো, তার বেশি আমি খাবো না। কম আর বেশির বিষয়টা তোমাকে বুঝতে হবে, যে আমার এতটা অ্যালটেড, আমি এতটাই খাবো, আজকে এইটা ভালো হয়েছে আমি আরো একটু খেয়ে নি, খেয়েছি তো কি হয়েছে, আমার শরীরে আছে, তা নয়। অতিরিক্ত খাওয়া কিন্তু আমাদের শরীরে রোগের প্রকোপকে বাড়ায়। ভিটামিন এ, ভিটামিন ডি, লোহা, ক্যালসিয়াম, এই যে প্রত্যেকটা মাইক্রো মিনারেলস, এগুলো যদি অতিরিক্ত খাওয়া হয়ে যায় তাহলে কিন্তু তার বিষক্রিয়া, এই যে আমি বলছিলাম যে চুলকানি হতে পারে, যকৃতের পীড়া হতে পারে, বমি ভাব, ক্লান্তি, মাথা ধরা। লোহা যদি প্রচুর বেড়ে যায় আমাদের শরীরে হিমোসিডারোসিস তৈরি হয়। ক্যালসিয়াম যদি প্রচন্ড বেড়ে যায় টিটানি হবে, খিঁচুনি হবে। ইলেকট্রোকার্ডিওগ্রামে পরিবর্তন, ক্যালসিয়াম আমাদের ইলেকট্রোকার্ডিওগ্রাম, যখন হার্ট রিলেটেড কোনো একটা বিষয় আমরা যখন এই ইলেকট্রোকার্ডিওগ্রাম পরীক্ষাটা করবো হার্টের, তখন দেখতে পাওয়া যাবে এই ক্যালসিয়াম, অতিরিক্ত ক্যালসিয়ামের প্রভাবে এই ইলেকট্রোকার্ডিওগ্রামের রিপোর্টও উল্টো পাল্টা আসতে শুরু করে দিয়েছে। তো এইগুলোই হলো, যদি আমি অতিরিক্ত কোনো খাবার কন্টিনিউয়াসলি খেতে থাকি তাহলে তার প্রভাবে যেগুলো হয়। বিষক্রিয়ার বিষয়টা এখানে দেওয়া আছে, দেখো। বিষক্রিয়া, ভিটামিন এ যদি অতিরিক্ত খেয়ে ফেলেছি তাহলে বিভিন্ন কিছু হতে পারে। হাইপার ভিটামিনোসিস, অতিরিক্ত বেশি যদি আমি খেয়ে ফেলি তাহলে আমাদের হাইপার ভিটামিনোসিস হচ্ছে। তো সেটা যকৃৎ, অস্থি, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, ত্বক এদেরকে ক্ষতিগ্রস্ত করছে। অনিদ্রা, ঘুম ঘুম ভাব, বমি, মাথা ধরা, খিটখিটে মেজাজ, মাল্টিপল সিমটমস দেখতে পাওয়া যাবে। ভিটামিন ডি, হাইপার ভিটামিনোসিস ডি, ওই একই ব্যাপার, মোটামুটি বিষয়গুলো একই, কিন্তু প্রত্যেকটা মানে যখনই ভিটামিন বেশি হয়ে যাবে সেটাকে হাইপার ভিটামিনোসিস বলা হবে, যখন কম হবে সেটাকে হাইপোভিটামিনোসিস বলা হবে। লোহা যখন অতিরিক্ত জমা হতে থাকে, ডিপোজিট হতে থাকে, হিমোসিডারোসিস। ক্যালসিয়াম অতিরিক্ত হলে হাইপার ক্যালসিমিয়া, ক্যালসিয়ামের আধিক্য। ফ্লুরিন যদি অতিরিক্ত হয়ে যায় ডেন্টাল ফ্লুরোসিস, স্কেলিটাল ফ্লুরোসিস, অস্থির বিকৃতি ঘটে। তোমরা জানবে ফ্লুরিন যদি কম হয় সেটাও যেমন ভীষণ ক্ষতিকারক, ফ্লুরিন যদি আবার বেশি হয়ে যায় সেটাও ভীষণ ক্ষতিকারক। দ্বিমুখী তলোয়ার বলা হয়, কারণ যে কোনো জিনিসই যখন অতিরিক্ত হয়ে যায় তার একটা বিষক্রিয়া তৈরি হয়। নেক্সট, ঊনপুষ্টিজনিত সমস্যা এবং লক্ষণ। ঊনপুষ্টি অর্থাৎ
যখন অভাব ঘটবে শরীরের মধ্যে, যে মেন বিষয়গুলো কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এগুলো যখন সমস্যা হবে। বাচ্চাদের শরীরে কার্বোহাইড্রেট এবং প্রোটিনের অভাবে আমরা খুব সিভিয়ারলি ম্যারাসমাস এবং কোয়াশিওরকর দুটো রোগের লক্ষণ প্রকট হতে দেখতে পাই। আবার যখন মানে এমনিও নর্মালি যখন কারোর শরীরে বড় হয়েছে বা বাচ্চা নয়, তখন দেখতে পাওয়া যাবে তার শরীরে হাইপোগ্লাইসিমিয়া ঘটছে। হাইপোগ্লাইসিমিয়া মানে সুগার ফল করে যাওয়া, তার শরীরের মধ্যে যে কার্বোহাইড্রেট কন্টেন্ট থাকার কথা সেটা নেই, তখন সে ঝিমঝিম করছে তার শরীর, সে মাথা ঘুরে পড়ে যাচ্ছে, হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে। প্রোটিনের অভাবে ত্বক, চুল এগুলো ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় বা তার প্রভাব পড়ে। কার্বোহাইড্রেটের কথা বললাম, ফ্যাটের অভাবে স্কিনের যে নর্মাল লালিত্য বা ফ্যাটের বেশ কিছু ইম্পর্টেন্ট ফাংশন আছে আমাদের শরীরের মধ্যে, সেই ফাংশন গুলো কিন্তু ব্যাহত হয়। কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এগুলোর অভাবে যে যে বিষয়গুলো প্রকট হয় তার মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা হচ্ছে ম্যারাসমাস কোয়াশিওরকা, যেটা বারবার প্রশ্নের মধ্যে আসে, তোমরা এই বিষয়টাকে ফলো করবে। এছাড়া ভিটামিনের বিভিন্ন অভাব, যেমন ভিটামিন এ এর অভাবে ভিটামিন এ, এগুলো তোমরা আরো ডিটেলে ভিটামিন এবং মিনারেলস এর চ্যাপ্টারটার মধ্যে পড়বে। ভিটামিন এর বা বি এর বা সি এর বা ডি এর আমাদের বডিতে বেশ কিছু ফাংশনস থাকে। যখনই সেই ভিটামিন গুলোর অভাব হচ্ছে আমাদের শরীরের মধ্যে, তখন সেই ফাংশন গুলো হচ্ছে না, ইটস কোয়াইট নর্মাল। ভিটামিন এ, যার আরেকটা নাম রেটিনল, রাতকানা, জেরপ্থ্যালমিয়া, কেরাটোমেলেশিয়া, বিটট স্পট, অন্ধত্ব, ত্বকের রোগ, ফ্রিনোডার্মা, এইগুলো দেখতে পাওয়া যায় ভিটামিন এ এর অভাবে। ভিটামিন বি1, থায়ামিন, এর অভাবে বেরিবেরির আবার তিনটে ক্যাটাগরি, ড্রাই, ওয়েট এবং বাচ্চাদের যে বেরি হয় সেটা। রাইবোফ্লাভিনের অভাবে ঠোঁটের কোণে ঘা, চিলোসিস। ঠোঁটের কোণে ঘাটার নাম হচ্ছে অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস। এই নামগুলো দিয়ে তোমাদের ছোট ছোট করে প্রশ্ন আসে, এক নাম্বার করে প্রশ্ন আসে যে কোন ভিটামিন অভাবে গ্লসাইটিস হয়, অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস হয় বা চিলোসিস হয়। এগুলো তোমাদের একটু মনে রাখতে হবে, যে গ্লসাইটিস নামটা, অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস কথাটা, চিলোসিস কথাটা, এগুলো মনে রাখবে। ভিটামিন বি3 এর অভাবে পেলেগ্রা, পাইরিডক্সিনের অভাবে রক্তাল্পতা, ফলিক অ্যাসিডের অভাবেও রক্তাল্পতা, স্পেসিফিক্যালি মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, এগুলো দেখতে পাওয়া যায়। তোমরা বইতে এগুলো তোমাদের সমস্ত লিস্ট আপ করে দেওয়া আছে, তোমরা বই থেকেই এগুলো আলাদা আলাদা করে পেয়ে যাবে। মোট কথা, যখন কোনো নিউট্রিয়েন্টের আমার বডিতে অভাব হচ্ছে, একটা স্পেসিফিক ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার তৈরি হচ্ছে, তার প্রত্যেকটার আলাদা আলাদা নাম আছে। এটা হচ্ছে অসামঞ্জস্যতা। আমি যে বলছিলাম যে ইমব্যালেন্স হওয়া, ধরো আমাদের বডিতে এই যে আমার হাড়ের গঠন, তো ক্যালসিয়াম এবং ফসফরাসের একটা নির্দিষ্ট ব্যালেন্স থাকবে, সেটা তৈরি করবে আমার এই কঙ্কাল তন্ত্রটাকে বা স্ট্রাকচারটাকে। কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাটের একটা নির্দিষ্ট অনুপাত থাকবে, সেটা আমার পুরো শরীরটাকে তৈরি করবে। তো এই অনুপাতগুলো যখনই কোনো একটা নিউট্রিয়েন্টের অভাবে ডেফিসিট হয়ে যাচ্ছে, অনুপাতটা বা এই সামঞ্জস্যতাটা যখন বিঘ্নিত হচ্ছে, তখন গিয়ে এই ডেফিসিয়েন্সি সিমটমস গুলো বা ডিসঅর্ডার্স গুলো দেখতে পাওয়া যাচ্ছে। যেমন যদি কখনো দেখা যায় যে অ্যামিনো অ্যাসিডের এরকম কোনো ঘাটতি হচ্ছে, অসামঞ্জস্যতা দেখা যাচ্ছে, দেহ গঠনের কাজ ব্যাহত হয়। কারণ অ্যামিনো অ্যাসিড হলো প্রোটিনের একটা ইম্পর্টেন্ট অংশ, গঠনগত একক, সুতরাং সেটা দেহ গঠনের কাজকে ব্যাহত করবে। সম্পৃক্ত ও অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, অর্থাৎ স্যাচুরেটেড, আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডস, এর ব্যালেন্স যদি ঠিক মতো না থাকে, সামঞ্জস্য যদি না থাকে, তাহলে হার্টের সমস্যা দেখতে পাওয়া যায়, স্কিনের সমস্যা দেখতে পাওয়া যায়, ক্যালসিয়াম, ফসফরাস, অস্থি গঠন, পেশি সংকোচন, এগুলোতে ব্যাঘাত ঘটতে পারে। শর্করা, আমিষ আর স্নেহ পদার্থের অসামঞ্জস্যতায় অতিপুষ্টি বা ঊনপুষ্টি দেখতে পাওয়া যায়। আচ্ছা, এইগুলো গেল প্রত্যেকটা খাবারের অতিপুষ্টি বা অপুষ্টি বা অনুপুষ্টি, প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা স্পেসিফিকেশন, যে এটা যদি অতিরিক্ত খাওয়া হয়, এটা যদি কম খাওয়া হয়, কি কি হতে পারে না হতে পারে, তার ডিটেলিংটা আমি বললাম। এবার ব্যাপারটা হচ্ছে আমি বুঝবো কি করে, আমি জানবো কি করে যে এটা আমার যে পরিমাণ খাওয়ার কথা ছিল আমি সেই পরিমাণই খেয়েছি, বা আমার যতটা নেওয়ার কথা ছিল আমি ততটা নিয়ে বেশি নিয়ে ফেলেছি। বা একটা বাচ্চা, সে তো কিছুই জানে না, তো আমি বাচ্চাটা যখন বাড়ছে, তার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট হচ্ছে, তখন আমি বুঝবো কি করে যে এই বাচ্চাটি যা আমি তাকে খাওয়াচ্ছি, ঠিকঠাক খাওয়াচ্ছি, সে ঠিকভাবে বেড়ে উঠছে অথবা বাড়ছে না, সেটা আমি বুঝবো কি করে।
এই বোঝার জন্য একটা প্যারামিটার দরকার হয়। ভালো বা মন্দ কোনো কিছু একটা বোঝার জন্য তো একটা প্যারামিটার লাগে, একটা অপটিমাম লেভেল লাগে, যেটাকে আমরা স্থির রেখে সেখান থেকে বিচার করি যে হ্যাঁ এইটা হচ্ছে স্থির বিষয়, এর থেকে বেশি হলে ভালো নয়, এর থেকে কম হলে ভালো নয়, এটার মতো হলেই একদম বিষয়টা ঠিক। তো এটা হচ্ছে একটা লিমিট, এটা হচ্ছে একটা মাপ। সেই মাপগুলো রেখে বেশ কিছু মানে পরীক্ষা বা পদ্ধতি তৈরি করা হয়েছে, যেগুলো থেকে আমরা বুঝতে পারছি যে সে নিউট্রিশনালি ঠিক জায়গায় দাঁড়িয়ে আছে কিনা, ব্যালেন্সড আছে কিনা, তার নিউট্রিশনাল স্টেটাস ঠিক আছে কিনা। প্রথমে দেখো, পুষ্টির মান নির্ধারণের পদ্ধতি। বিষয়টা ভালো করে বুঝতে হবে, ব্যাপারটা কিন্তু খুব বোরিং না, মানে ব্যাপারটা একটা খুব প্র্যাকটিক্যাল ব্যাপার। ব্যাপারটা হচ্ছে পুষ্টির মান নির্ধারণের পদ্ধতি। অপুষ্ট না অপুষ্ট, এটা বুঝতে আমাকে কিভাবে আমি বুঝতে পারবো? আমি একজন নিউট্রিশনের স্টুডেন্ট হিসেবে কি করে বলবো যে ওর ওটা ঠিক আছে কিনা বা ওটা ঠিক নেই কিনা? প্রথমেই হচ্ছে আমি তাকে দেখে বুঝতে পারবো তার বেশ কিছু বৈশিষ্ট্য। আমি যদি বলি যে সামনে থেকে দেখে, যে এইগুলো দেখে আমি বুঝতে পারবো যে ওর সব ঠিক আছে কিনা আছে। এছাড়া আরো কিছু ডিটেল বিষয়বস্তু আছে যেগুলো আমরা নিউট্রিশনের স্টুডেন্টরা আলাদা করে পড়বো বা জানবো। তার কিছু নামও আছে, স্পেসিফাই করে করে আমরা সেগুলো পড়ে জানতে পারবো যে আমরা কিভাবে তার পুষ্টির মানটা ঠিক আছে কিনা সেটা কি করে নির্ধারণ করব। প্রথমেই দেখো দুটো পদ্ধতি, একটা প্রত্যক্ষ সাধারণত ব্যক্তিভিত্তিক, আর একটা পরোক্ষ গোষ্ঠীভিত্তিক। যে গোষ্ঠীভিত্তিক মানে কি, একটা ব্যক্তিভিত্তিক মানে খুবই সহজ বুঝতে, একটা লোককে দেখে আমি তার বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করলাম, মেথডস গুলো অ্যাপ্লাই করলাম, দেখে বলে দিলাম যে হ্যাঁ এই লোকটার এইগুলো ঠিক আছে, এইগুলো ঠিক নেই ইত্যাদি। গোষ্ঠীভিত্তিক বিষয়টা কি, যখন একটা এলাকা ধরে নাও, এই যে আমি কথা বলছিলাম, অ্যানিমিয়ার কথা বলছি, যে এই এলাকাটা কেমন হয়ে আছে, এই আমি 4টে এলাকা সিলেক্ট করেছি যে এখানে অ্যানিমিয়ার প্রভাবটা কিরকম আমি দেখবো। তো 4টে এলাকার প্রভাব আমি কি করে বুঝবো? তখন আমাকে এই গোষ্ঠীগুলোর মধ্যে থেকে সমস্ত ডেটা এন্ড ডকুমেন্ট নিতে হবে, স্ট্যাটিস্টিক্যালি অ্যানালাইসিস করে একটা রিপোর্ট তৈরি করতে হবে যে না এই এলাকার মধ্যে অ্যানিমিয়ার পরিমাণ এইটা, বা অ্যানিমিক পেশেন্টের অবস্থা এইটা, সাধারণ মানুষ এইটা, সুতরাং এখানে একটা নতুন কোনো ইনিশিয়েটিভ নিতে হবে কিনা ইত্যাদি। এটা হচ্ছে গোষ্ঠীভিত্তিক একটা মেজারমেন্টের পদ্ধতি, ভাইটাল হেলথ রিলেটেড স্ট্যাটিস্টিক্স। বাংলা হলো গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সংক্রান্ত পরিসংখ্যান। আমি ওই এলাকা ভিত্তিক সমস্ত ওই পরিসংখ্যানগুলো নেব, প্রত্যেকের থেকে জানবো যে তার এইটা কিরকম, তার ওইটা কিরকম, বা সে এই টিকাটা পেয়েছে কিনা, তার বাড়ির বাচ্চা এই জিনিসগুলোর মধ্যে দিয়ে গেছে কিনা, তারা এগুলো খায় কিনা, বা তাদের কিছু রিপোর্টস করানো হয়েছিল কিনা। এইভাবে আমরা র্যান্ডম সিলেকশন করে করে অথবা অনেককে নিয়ে নিয়ে কাজ করে একটা স্ট্যাটিস্টিক্যাল পদ্ধতির মাধ্যমে একটা গোষ্ঠীর স্বাস্থ্য পরিসংখ্যানটা বার করতে পারি। এটা হচ্ছে পরোক্ষ একটা মেথড, যেটা দিয়ে আমরা ওই এলাকার গোষ্ঠীর পুষ্টির মানটা নির্ধারণ করতে পারি। ধরে নি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, সেখানে তো অনেক ধরনের আদিবাসী গোষ্ঠী থাকে। তো আমরা সব সময় তো তার রিপোর্ট গুলো ওরকম আলাদা আলাদা করে তারা দেখাতে আসতে পারে না, বা আমরাও জানতে পারি, কিন্তু তারা ভারতবর্ষের নাগরিক। সুতরাং আমাকেও জানতে হবে যে তাদের প্রত্যেকের স্বাস্থ্যের অবস্থাটা কিরকম। তো সেটা জানতে গেলে আমাকে কি করতে হবে? আমাদেরকে তার উপরে একটা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করে একটা গোষ্ঠী ভিত্তিক রিপোর্ট প্রস্তুত করে আমাকে সেটা গভর্নমেন্টকে দিতে হবে, জানাতে হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে যে এই জায়গার এই বিষয়, সুতরাং এই ইনিশিয়েটিভ গুলো নিন এদেরকে এই ভালো দিকটায় পৌঁছে দেওয়ার জন্য ইত্যাদি ইত্যাদি। এইটা হচ্ছে গোষ্ঠী ভিত্তিক একটা স্বাস্থ্য পরিসংখ্যান যেটা আমরা বার করছি, এটা পরোক্ষ। এবার ব্যক্তিগতটায় আসি, যেটা তোমাদের অনেকটা ডিটেলে পড়তে হবে। ব্যক্তিভিত্তিক কিভাবে আমরা আলাদা করে বার করতে পারি? ধরে নাও তুমি নিজের কথাই ধরে নাও, বা তোমাদের বাড়িতে কোনো বাচ্চা থাকলে তাদের ব্যাপারেই ধরে নাও যে তাদের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট ঠিকঠাক হচ্ছে কিনা, সেগুলো আমরা কি করে জানতে পারবো? প্রথমেই দেখা যাক, সাধারণ ব্যক্তিভিত্তিকের মধ্যে হচ্ছে অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্ট, তারপরে হচ্ছে ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট, বায়োকেমিক্যাল অ্যাসেসমেন্ট, ডায়েট সার্ভে। ইন শর্ট এটাকে আমরা বলি ABCD মেথড। এটা কিন্তু পরীক্ষায় আসে। পুষ্টির মান নির্ধারণ করতে ABCD মেথড কি? তখন তোমাকে লিখতে হবে ABCD মেথড হলো কোনো ব্যক্তি সঠিকভাবে পুষ্ট কিনা সেটা বার করতে গেলে যে যে পদ্ধতি বা ফর্মুলাকে আমরা অ্যাপ্লাই করে সেই মানুষটাকে চেক করছি যে তার সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা, সেই পদ্ধতিটাকে না শর্ট আমরা ABCD মেথড বলছি। A ফর অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্ট, B ফর বায়োকেমিক্যাল অ্যাসেসমেন্ট, C ফর ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট, D ফর ডায়েট সার্ভে মেথড।
আমি এখানেই একটু আলোচনা করে দিই, পরে আমি আরো স্লাইড দেখাচ্ছি, আমি বেসিক ব্যাপারগুলো একটু আলোচনা করে দিই। এই যে অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্ট, অ্যানথ্রোপোমেট্রিক কথাটা কোথা থেকে এসছে? মানুষের দেহ সংক্রান্ত বিভিন্ন বিষয় থেকে এসেছে। আমরা প্রথমেই একটা ব্যক্তি ওজন ঠিক আছে কিনা, উচ্চতা ঠিক আছে কিনা, এই বিষয়গুলো দেখেই তো, বা কোনো বাচ্চাকে এই বিষয়গুলো দেখেই তো আমরা বার করি যে সে নিউট্রিশনালি এনরিচড কিনা। তো তার যে এই বাহ্যিক বৈশিষ্ট্যগুলো, ওজন, উচ্চতা, শরীরের লিন মাস কতটা, ফ্যাট কতটা, এই যে বিষয়গুলো দেখছি, দেখে একটা রেজাল্টে আসছি, সেটা যে যে পদ্ধতিগুলোকে মেনে করছি, সেই পুরো পদ্ধতিটার নাম হচ্ছে অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্ট। অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্টটা মোটামুটি 7 থেকে 8টা মেথড আছে, যেগুলোর মাধ্যমে খুব প্রপারলি বার করে নেওয়া যায়। আমি এটা ডিটেলে পড়াবো, এক্ষুনি পড়াচ্ছি। এটা হচ্ছে অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্ট, যেটা হলো এ। বি, বি হলো এই বায়োকেমিক্যাল অ্যাসেসমেন্ট বা মেজারমেন্ট। বায়োকেমিক্যাল, শরীর সংক্রান্ত, বায়োকেমিক্যাল শারীরবৃত্তীয়, শরীরের মধ্যে থেকে কোনো একটা, ধরে নেওয়া যাক যে তার হিমোগ্লোবিন চেক করছি, অথবা তার ইউরিক অ্যাসিড চেক করছি, চেক করে আমি বুঝতে পারছি যে সে অ্যানিমিক হয়ে আছে কিনা, বা তার শরীরে প্রোটিন অতিরিক্ত চলে গেছে কিনা, পিউরিন ব্রেকডাউন বেশি হচ্ছে কিনা। এগুলো কি করছি আমরা? আমরা একটা ল্যাবে নিয়ে যাচ্ছি, তার বডি থেকে স্যাম্পল নিয়ে বায়োকেমিক্যাল অ্যানালাইসিস করছি, পরীক্ষা নিরীক্ষা করে বার করছি, রিপোর্ট দিচ্ছি, সেখান থেকে জানতে পারছি যে সে কি আদৌ মানে আয়রন বা ফোলিক অ্যাসিডের ডেফিসিয়েন্সিতে ভুগছে, নাকি তার শরীরে অতিরিক্ত প্রোটিন হয়ে গেছে। এই বিষয়গুলো কিন্তু আমরা এই ক্লিনিক্যাল বায়োকেমিক্যাল অ্যাসেসমেন্ট অ্যান্ড মেজারমেন্টের মাধ্যমে বুঝতে পারছি। আবার এই সি ফর ক্লিনিক্যাল, ডাক্তারি মূল্যায়ন করছি আমরা, বিভিন্ন রকম তার পরীক্ষা নিরীক্ষা হচ্ছে মেশিনের মাধ্যমে, টেস্টের মাধ্যমে। এই ডাক্তারি মূল্যায়নগুলো করে আমরা বুঝতে পারছি তার শারীরিক বা শারীরবৃত্তীয় অবস্থা কিরকম আছে, শরীরের প্রত্যেকটা অর্গ্যান বা পার্ট ঠিক আছে কিনা, ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট। এবং ডি ফর ডায়েট সার্ভে। ডায়েট সার্ভের ব্যাপারটা কি? ডায়েট সার্ভের ব্যাপারটা হচ্ছে তারা যে খাবারটা বা রেশনটা প্রত্যেকটা সপ্তাহে বাড়ি বাড়ি গিয়েও ডায়েট সার্ভে করা হয়। ডায়েট সার্ভের অনেক রকমের মেথড হয়। ডায়েট সার্ভের লগবুক মেথড হয়, বাড়ি বাড়ি গিয়ে আলাদা আলাদা করে কোয়েশ্চেন আনসারের মেথড হয়, কখনো কখনো বাড়িতে গিয়ে হয়তো একটা কাগজ দিয়ে আসা হয় প্রত্যেক বাড়িতে গিয়ে, যে আপনারা এটা ফিল আপ করে রাখবেন, 7 দিনের একটা লিস্ট, আমরা 7 দিন পরে নিয়ে যাব। সেটা নিয়ে তাদের 7 দিনের তারা কতটা রেশন খাচ্ছে পুরো সপ্তাহে, কতজন মেম্বার, কি কি খাবার খাচ্ছে, কি কি ভাবে তাদের দিনটা কাটছে, তাদের প্রত্যেক দিনের খাবারে কি মাছ মাংস ডিম ঠিকঠাক পরিমাণে আছে, ডাল ঠিক মতো যাচ্ছে, অথবা তারা কি প্রত্যেক দিন একটা বা দুটো করে ফল খায়, এই বিষয়গুলো কিন্তু দেখা হয়। সেখান থেকে আমরা কিন্তু একটা রেজাল্টে আসতে পারি যে না, তারা একটা ব্যালেন্স ডায়েটের মধ্যে পুরো সপ্তাহ জুড়ে থাকে বা প্রত্যেক দিনের জন্য থাকে, ইত্যাদি ইত্যাদি। তো বিভিন্ন রকম টেকনিক আছে। তো সেই টেকনিকের মাধ্যমে ডায়েট সার্ভে করা হয় একটা এলাকায় বা একটা বাড়িতে বা একটা মানুষের। এই মেথডটা হচ্ছে পদ্ধতি ডি। ABCD এর ডি হচ্ছে ডায়েট সার্ভে মেথড। ঠিক আছে, ক্লিয়ার? যদি আমাদের প্রশ্ন দেয় যে পুষ্টির মান নির্ধারণের পদ্ধতির ABCD মেথড কি, তখন তোমরা লিখবে পুষ্টির মান নির্ধারণ পদ্ধতির প্রত্যক্ষ অর্থাৎ ব্যক্তিভিত্তিক যে মেথডস গুলি আছে, তার মধ্যে ABCD উল্লেখযোগ্য, যার মধ্যে A হলো অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্ট, B হলো বায়োকেমিক্যাল অ্যাসেসমেন্ট, C হলো ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট, অ্যান্ড D হলো ডায়েটারি সার্ভে মেথড। এই মেথডের মাধ্যমে আমরা কোনো একজন ব্যক্তির পুষ্টির মান সহজেই নির্ণয় করতে পারি। এটা লিখবে। ক্লিয়ার? আর যদি এমনি দেয় পুষ্টি মান নির্ধারণের পদ্ধতির শ্রেণী বিভাগ করো, তো এই শ্রেণী বিভাগটা তোমরা দেখিয়ে দিতে পারবে। নেক্সট আসি, অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্ট কি কিভাবে হচ্ছে। এই যে আমি আগের স্লাইডে বললাম না যে এই অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্ট বিষয়টা দৈহিক পরিমাপ পদ্ধতি। আমার দেহজ সমস্ত বিষয়গুলো, সেগুলোর থেকে মাপ করে করে আমরা জানতে পারবো যে সবকিছু ঠিক আছে কিনা। যেমন 1 নম্বর ওয়েট, 2 নম্বর হাইট, 3 নম্বর BMI তৈরি করতে পারি আমরা। BMI-টা বার করলাম, বডি মাস ইন্ডেক্স তৈরি করলাম, হাইট এবং ওয়েটের সাপেক্ষে আমার পুরো সিস্টেমটা ঠিক আছে কিনা সেটা আমি জানতে পারলাম। 4 নম্বর হচ্ছে মিউএক, এগুলো ডিটেলে আসছি। 5 নম্বরে হচ্ছে হয়তো ইয়ে
হিপ আর আর্ম, হিপ রেশিও এবং কোমর এবং হিপের যে রেশিও সেইটা। 6 নম্বরে হচ্ছে ব্যাঙ্গল টেস্ট। এরকম এইভাবে মোটামুটি দেহর তোমার পুরো ফিজিওলজিতে যে যে বিষয়গুলো, কখনো আমরা দেহ ত্বকের ভাঁজ দিয়ে যে কতটা ফ্যাট আছে এটা টেস্ট করে বলে দিতে পারি যে তার প্যারামিটার, এই প্যারামিটারটা ঠিক আছে কিনা। এই দেহ সংক্রান্ত দৈহিক পরিমাপ যে পদ্ধতি, এরকম 7-8টা পদ্ধতি নিয়ে তৈরি হয়েছে অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্ট। এটা একটু ডিটেলে আমাদের পড়তে হয়, কখনো কখনো 5 বা 6 নম্বরের কোয়েশ্চেন আসে ইন ডিটেল যে অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্টের মধ্যে মেজারমেন্ট বলতে তুমি কি বোঝো ডিটেলে লেখো। তখন তোমরা প্রত্যেকটা এরকম পয়েন্ট পয়েন্ট করে লিখে দেবে, 1 নম্বর এইটা, 2 নম্বর ওইটা, এইটা, এইভাবে তোমরা কিন্তু কোয়েশ্চেনটা আনসার দিয়ে আসবে। অবশ্যই এটা তোমাদের সেম ওয়ানে আমাদের সবই এমসিকিউর মধ্যে আমাদের যেতে হবে, কিন্তু তৈরি করে রাখলে হয়তো কখনো দেখা গেল যে যদি আমি ধরে নিই এমসিকিউরও ব্যাপার, তো যদি আমি ধরে নিই যে এই ছকটাই হয়তো তুলে দেওয়া হলো, এখান থেকে হয়তো এইটাকে অমিট করে দেওয়া হলো, এইটাকে অমিট করে দেওয়া হলো, দিয়ে তোমাকে দিয়ে দেওয়া হলো এখানে 1 আর ওখানে 2, শূন্যস্থান পূরণ করো, তখন যাতে তুমি লিখতে পারো সেই কারণে এই ছকটা কিন্তু এইভাবে ভালোভাবে তোমরা মনে রাখবে। প্রত্যেকটা জিনিস থেকেই কিন্তু আমাদের এমসিকিউর কোয়েশ্চেন আসতে পারে, কারণ এমসিকিউ মানে কিন্তু প্লেন এমসিকিউ নয়, বিভিন্ন প্যাটার্ন এবং ক্যাটেগরি ফলো করে তোমাদের ক্লাসে নিশ্চয়ই শিখিয়ে দেওয়া হবে, বা আগের ক্লাসগুলোর আলোচনা থেকেও বুঝতে পারবে এমসিকিউ গুলো কিন্তু আলাদা আলাদা ভাবে ভাগ করা। যদি এটা মনে করে থাকো যে ও 1 নম্বরের প্রশ্ন রাইট দিয়ে চলে যাব, তাহলে কিন্তু হবে না, আমাদেরকে খুব ডিটেলে খুব নর্মালি পড়তে হবে। ছবি তুলে তুলেও দেওয়া হয়, কিন্তু যে ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেনও কিন্তু আমরা দিই, বা এই ফিল ইন দা ব্ল্যাঙ্কস যেরকম দেখালাম যে ওই পুরো ছকটার মধ্যে থেকে 2টো আমি অমিট করে দিলাম, দিয়ে বা 3টে অমিট করে দিলাম, লিখলাম 1 2 3, কোনটা কি লেখো, এটাও কিন্তু এমসিকিউ হতে পারে। সুতরাং ছকটক গুলো মনে রাখতে হবে। বেশ, প্রথম অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্টের জিনিসটা আছে বডি ওয়েট মেজারমেন্ট। দেখতে পাচ্ছ প্রত্যেকটা ওজন নেওয়া হচ্ছে, তোমরা ওইভাবেই ওজন করো। এই সমস্ত মেশিন, এই মেশিন গুলোর মাধ্যমে ওজন নেওয়া হচ্ছে, ওজন পরিমাপক স্কেল, এইভাবে ওজন নেওয়া হলো। এবার এটা হচ্ছে হাইট মেজারমেন্ট, 2 নম্বর হচ্ছে হাইট মেজারমেন্ট। কিভাবে হাইটটা মেজার করা হচ্ছে, একটা মানুষকে হাইট মেজারমেন্টের বেশ কিছু নিয়ম আছে। মানুষটাকে একদম সোজা দাঁড়াতে হবে, সোজা দাঁড়িয়ে, এটা এই যে যন্ত্রটা এটার নাম হচ্ছে স্টেডিওমিটার। সোজা দাঁড়িয়ে সামনে তাকাতে হবে, এদিক ওদিক তাকালে হবে না, একদম সোজা। এবং এই যে জিনিসটা, এইটা মুভ করা যায়, এটাকে ওপরে তোলা যায় বা নিচে নামানো যায়, এই জিনিসটা, এই বিষয়টা, তো এটাকে মাথার মধ্যে ঠেকাতে হবে। তারপর দেখতে পাওয়া যাবে যে তার উচ্চতা কতটা, এটা বড়দের ক্ষেত্রে। এবার যে বাচ্চারা দাঁড়াতেই পারে না, তাদেরকে কিন্তু ইনফ্যান্টোমিটার দিয়ে মাপা হয়, এইভাবে শুইয়ে দেওয়া হয়। শুইয়ে দেওয়ার পরে এই যে এটা দেখতে পাচ্ছ এখানে ইনফ্যান্টোমিটার লেখা আছে, এটার মধ্যে এটাকে সরানো যায়, স্কেলটাকে, এই স্কেলের যে ইন্ডিকেটরটাকে সরানো যায়, বাচ্চাটাকে লম্বা করে দেওয়া হলো, তারপর তার উচ্চতাটা নিয়ে নেওয়া হলো। এটা হলো হাইট মেজারমেন্ট। ওয়েট মেজারমেন্ট করা হলো, আমি দেখে নিলাম আমার ওজন কতটা, আমি দেখে নিলাম আমার হাইট কতটা। তো এবার হাইট আর ওয়েট দেখে কি করে বুঝতে পারবো আমি ঠিক আছি কি না ঠিক আছি? হাইট একটা স্ট্যান্ডার্ড মাপ আছে, ওয়েট তারও একটা স্ট্যান্ডার্ড মাপ আছে। এই স্ট্যান্ডার্ড মাপগুলো কোনো না কোনো অর্গানাইজেশন বা কোনো না কোনো সংস্থা আমাদের কাছে ছকের মাধ্যমে পৌঁছে দেয়। সেটা হেলথ সেন্টারে থাকতে পারে, আমরা সেগুলোকে অন্য বিভিন্ন সাইট থেকেও পেতে পারি, যে আমার ওজন এখন এত হওয়া উচিত আর আমার ওজন এসেছে এত, তাহলে কি আমি ঠিকঠাক আছি? আমি ওখান থেকে মিলিয়ে দেখে নিলাম যে হ্যাঁ আমার 5 কিলো বেশি আছে কি 3 কিলো কম আছে, তখন আমাকে সেই বিষয়টা ঠিক করবো কি করে সেটা নিয়ে ফার্দার এক্সপার্টদের সঙ্গে কথা বলতে হবে। এইভাবে আমরা আমাদের হাইট মাপতে পারি, কোনো একটা বাচ্চাকে নিলাম, তার হাইট মাপলাম, তার ওয়েট মাপলাম, তার হাইট মাপলাম। এবার যে কথাটা আমি বলছিলাম, দেখো এই যে এখানে ন্যাশনাল সেন্টার ফর হেলথ স্ট্যাটিস্টিক্স, এনাদের আমি ওপরে লিখে দিচ্ছি, ন্যাশনাল সেন্টার ফর হেলথ স্ট্যাটিস্টিক্স, তারা একটা অ্যানালাইসিস করেছে। অ্যানালাইসিস করে হাইট এবং ওয়েট বিভিন্ন বয়সের ছেলে মেয়েদের কেমন কেমন থাকা দরকার, যেমন এখানে আমি ধরে নিচ্ছি এই যে এটা এদিকটা বয়স, ধরে নাও একটা 3.5 বছরের বাচ্চা, সেই বাচ্চাটা একটি ছেলে,
তার ওজন হওয়া উচিত 15.7 এবং তার উচ্চতা হওয়া উচিত 99.1 সেন্টিমিটার। মেয়ে হলে 15.1 তার ওজন হওয়া উচিত, 97.9 তার উচ্চতা হওয়া উচিত। ধরে নিই একটি 10 বছরের বাচ্চা, 10 বছরের একটা বালিকা ধরে নিচ্ছি আমি, তো সেই 10 বছরের বালিকার মোটামুটি 32.5 কিলো ওজন হওয়া দরকার এবং উচ্চতার নিরিখে 138.3 এটা থাকতে হবে। এবার 32.5টা হচ্ছে স্ট্যান্ডার্ড মাপ। এবার দেখা গেল যে সেই বাচ্চাটার হয়তো 31 কিলো ওজন, তাহলে কি আমি তাকে ভীষণ ম্যালনারিশড বলতে পারবো? না, একটা পার্সেন্টেজ হবে যে এই পার্সেন্টেজটা অব্দি ঠিক আছে। যদি দেখা যায় এটা হচ্ছে তার স্ট্যান্ডার্ড ওজন, বা ছেলেটার ক্ষেত্রেও তার ওজন হওয়ার দরকার 31.4 কিলো, একটা 10 বছরের বাচ্চা। এবার দেখা গেল তার ওজন হচ্ছে 30 কেজি, তাহলে কি মানে সে কম? তার না, একটা পার্সেন্টেজ ঠিক আছে। চলো, যদি আমার এটা স্ট্যান্ডার্ড মাপ, এর 80% পর্যন্ত যদি হয়ে যায় একটা বাচ্চার ওজন, তাহলে সে ঠিক আছে। কিন্তু যদি দেখা যায় যে অনেকটাই কম, এখানে 31 কেজি তার ওজন হওয়ার কথা, তার হয়তো ওজন হয়তো 25 কেজি, তাহলে আমাকে বুঝতে হবে যে একটু কম আছে, সুতরাং তাকে একটু খাওয়া দাওয়ার দিকে মনোযোগী হতে হবে। আবার এখানে 31 কেজি না হয়ে সেটা 45 কেজি হয়ে গেছে, তখন বুঝতেই হবে ভয়ঙ্কর ওবেসিটিতে ভুগছে। সঙ্গে সঙ্গে তাকে অ্যাডভাইস করতে হবে যে সে ওভারওয়েট হয়ে গেছে, তাকে কমাও। এইভাবে আমরা স্ট্যান্ডার্ড পয়েন্ট গুলো বা মাপগুলোকে নিরীক্ষণ করব। দেখো এখানে আরেকটু ডিটেল দিয়েছি আমি, সেটা হচ্ছে দুটো মেথডে আমরা পুষ্টির মানটাকে নির্ণয় করি। বয়স অনুযায়ী কাঙ্ক্ষিত ওজনের পার্সেন্টেজ এখানে, এইটা তৈরি করেছিলেন গোমেজ এবং তার সহযোগী। এই গোমেজ নামটা মনে রাখবে, হাইট, ওয়েট এই সমস্ত ক্ষেত্রে গোমেজের প্যারামিটার গুলো ভীষণভাবে ইউজ হয়। বিশিষ্ট পুষ্টিবিদ একজন গোমেজ, তাই তিনি বয়স অনুযায়ী কাঙ্ক্ষিত ওজনের একটা পার্সেন্টেজ আর পুষ্টির মানে যেই বললাম না যে যদি ধরে নেওয়া যাক যে তার ওজনটা 31.5, তার ওজনটা এসেছে 30, তাহলে কি আমি তাকে একদম রোগা বলে দেবো বা অপুষ্টি বলে দেবো? না। কেন বলতে পারবো না? কারণ মোটামুটি যদি পার্সেন্টেজ করি, যেটা ওজন তার 91 থেকে 100% মতো হলে সেটাকে নর্মাল বলছি না। 90% থেকে 100% নর্মালি, 76 থেকে 90% দেখলাম একটু কমের দিকে আছে, সেটা হচ্ছে গ্রেড 1 ম্যালনিউট্রিশন, প্রথম স্তরের অপুষ্টি। তারপরে 61 থেকে 75 গ্রেড 2 ম্যালনিউট্রিশন, 60-এর কম গ্রেড 3 ম্যালনিউট্রিশন। সুতরাং এটা দেখে আমি বার করতে পারছি যে তার ওজনটা ঠিক জায়গায় আছে নাকি নেই। ইন্ডিয়ান একাডেমি অফ পিডিয়াট্রিক্স, IAP এই নামটা মনে রাখবে, তারাও একটা এই ধরনের চার্ট দিয়ে রেখেছে যে 80% মতো হলে সেটা নর্মাল, 71 থেকে 80% হলে অপুষ্টি। এইভাবে চার্টগুলোকে করা আছে। এখান থেকে এই প্যারামিটার গুলোকে ধরে আমরা হাইট, ওয়েট এগুলো বসিয়ে বলতে পারবো যে তার নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিজ আছে কিনা বা সে ওভার নিউট্রিশন কিনা, পুষ্টির মান তার ঠিক আছে কিনা। বডি মাস ইন্ডেক্স বা BMI, এটা আমি আগের একটা ভিডিওতেও পড়িয়েছিলাম, আমি আবার বলে দিচ্ছি। এই বডি মাস ইন্ডেক্সটা কিভাবে বার করা যায়? এই যে তুমি ওজনটা পেলে, সেই ওজনটাকে কিলোগ্রামে, তোমাদের নিজেদেরটাও করে দেখতে পারো তোমরা। বডি মাস ইন্ডেক্স ওজনটাকে নিতে হবে কেজিতে, কিলোগ্রামে, আর তোমার যেটা উচ্চতা সেটাকে নিতে হবে মিটারে। মিটারটা কিন্তু এমনি নয়, মিটারটা কিন্তু স্কোয়ার। BMI এর ফর্মুলা হচ্ছে কেজি পার মিটার স্কোয়ার। তুমি যেটা ওজন করে তোমার যে ওজনটা পেলে সেটা এখানে বসাবে, তোমার যে উচ্চতাটা হলো সেটাকে মিটারে কনভার্ট করবে, মিটারে কনভার্ট করে সেটাকে স্কোয়ার করবে, মানে মিটার ইন্টু মিটার, যেটা পেলে দুবার তুমি স্কোয়ার করবে, তখন গিয়ে তুমি এই একটা মান পাবে যেটাকে বলা হবে BMI, বডি মাস ইন্ডেক্স। একটা মান পাবে তো BMI থেকে, এটাকে যোগ বিয়োগ গুণ ভাগ করে তো একটা ডিজিট তুমি পাবে। সেই ডিজিটটাকে থেকে তুমি কি করে বুঝতে পারবে যে তুমি ঠিক জায়গায় দাঁড়িয়ে আছো, না অপুষ্টিতে ভুগছো নাকি অতিপুষ্টিতে ভুগছো? সেটারও কিন্তু একটা চার্ট হয়, সেই চার্টটাতে বসানো হয়। ধরা যাক যে তুমি যেটা করেছো সেখানে তোমার এই এই জিনিসটা করে তোমার একটা মান এসছে 23, তাহলে 23 যেটা এলো কেজি পার মিটার স্কোয়ার, এই যে 23টা এলো, 23টা আমি কি বুঝবো যে আমি 23টা থেকে আমি বেশিতে আছি না কমেতে আছি? তখন আমাকে এই চার্টটা শরণাপন্ন হতে হবে। এই চার্টটা কি বলছে? 23 মানে এই দেখো, এই জাস্ট এখানে 23 মানে ওভারওয়েটের দিকে সে যাচ্ছে।
18.5 থেকে 22.9 মধ্যে যদি তার মানটা আসতো তাহলে তাকে আমি নর্মাল বলতে পারতাম, কিন্তু যে 22.9 থেকে একটু এগিয়ে গেছে 23, তার মানে সে ওবেসিটিতে ঢুকছে, সে জাস্ট ওভারওয়েট। ওবেসিটি এখনো হয়নি, তার যেটা হওয়া উচিত একটু বেশি ওভারওয়েট। এইটা হচ্ছে প্যারামিটার। যে জিনিসটা অঙ্ক কষে যে মাপটা আসবে এই প্যারামিটারের মধ্যে বসাবে, বসিয়ে তুমি বুঝতে পারবে যে সে যার তুমি করছো বিএমআই নির্ধারণ করছো সে আন্ডারওয়েট না নর্মাল ওয়েট না ওবেজ নাকি কি। এইটা হচ্ছে বিএমআই, বডি মাস ইন্ডেক্স। এটা দিয়েও কিন্তু আমরা বার করতে পারি তার পুষ্টির মান ঠিক আছে না ঠিক নেই। নেক্সট, এটা আর একটা প্যারামিটার। কিভাবে এই প্যারামিটারটাকে সেট করতে পারি আমরা, এটা একটা ফিতে। এই ফিতেটা দিয়ে আমরা, এই ফিতেটা দেখতে পাচ্ছ এখানে দেখো লাল, এখানটা একটা হলুদ, এখানে গ্রিন করা আছে। কি করব আমরা, এই ফিতেটাকে কোন একটি বাচ্চা, এখানে একটা ছবি দেওয়া আছে, এই বাচ্চাটার হাতের মধ্যে এইভাবে পরানো হয়েছে, পরিয়ে ফিতেটাকে এটার মধ্যে দিয়ে পাস করিয়ে দেওয়া হচ্ছে। দেখা যাচ্ছে এই বাচ্চাটার ক্ষেত্রে এটা গ্রিন জায়গায় এসে দাঁড়িয়েছে। গ্রিন জায়গায় এসে দাঁড়িয়েছে অর্থাৎ এই জায়গাটায় এসে দাঁড়িয়েছে। তাহলে এটা হচ্ছে রিস্ক অফ অ্যাকিউট ম্যালনিউট্রিশন। এটা কি ডিপ গ্রিন বা লাইট গ্রিন, দুটো রকমের কালার দেওয়া আছে। আর যখন এইটা, তখন হচ্ছে অ্যাডিকুয়েট নিউট্রিশন। যখনই এটা 13.5 সেন্টিমিটারের মধ্যে চলে আসছে তখন সেটা হচ্ছে অ্যাডিকুয়েট নিউট্রিশন, তাহলে ওটা ঠিক আছে। কিন্তু যখনই ওটা ঘুরে 13.5 থেকে ঢুকে 12.5 দিকে চলে যাচ্ছে তখন কিন্তু ওটা ম্যালনিউট্রিশনের রিস্কটাকে ইন্ডিকেট করছে। লালের দিকে চলে গেলে বুঝতেই পারছো যে সে একটা সিভিয়ার ম্যালনারিশমেন্টের মধ্যে ভুগবে। আর এটা হচ্ছে অপটিমাম জায়গা। যদি দেখা যায় যে এই কালারটার মধ্যে আছে তাহলে বুঝতে হবে যে একটা রিস্ক থেকে যাচ্ছে, আমি তাকে ভালো করে খাই, কিন্তু তাকে ম্যালনারিশ বা ওভারফেডেড এগুলো কিন্তু বলতে পারা যাচ্ছে না। এইভাবে এই এটাকে ভাঁজ করে মাপটা দেখতে পাওয়া যায়। এখানে এই প্যারামিটার গুলোর আলাদা আলাদা করে এক্সপ্লানেশন দেওয়া আছে। যদি দেখা যায় যে 11.5 থেকে নিচে আছে তাহলে সে সিভিয়ার ম্যালনিউট্রিশনে ভুগছে, এর থেকেও নিচে আছে সিভিয়ার ম্যালনিউট্রিশন। 11.5 থেকে 12.5 ম্যালনিউট্রিশনের পথে হাঁটছে, খুব সিভিয়ারলি নেই, একটু খাওয়ালে ঠিক হয়ে যাবে। 12.5 থেকে 13.5 এই জায়গাটা অ্যাকিউট রিস্ক অফ অ্যাকিউট ম্যালনিউট্রিশন। আর যখন সেটা গ্রিনে ঢুকে যাচ্ছে, 13.5 থেকে ঢুকে পড়ছে জিনিসটা, এই জায়গায় যখন ভাঁজ করে আসছে তাহলে বুঝতে হবে যে সে নিউট্রিশনালি ঠিক আছে, আমাদেরকে এতটা ওয়ারিড হতে হবে না। মিড আপ, মিড আপার আর্ম সার্কামফারেন্স, এই নামটা দিয়েই কোশ্চেন আসতে পারে, ফুল ফর্মটা মনে রাখবে। নেক্সট, ক্যালিপার যন্ত্রের সাহায্যে, এই যে আমি বলছিলাম একটা যন্ত্রের সাহায্যে মাপ নিয়ে দেখতে পাওয়া যাবে। দেখো এই ক্যালিপার যন্ত্রটা এরকম দেখতে হয়, এটাকে স্লাইড ক্যালিপারও বলা হয়। এটা এইভাবে ফ্যাটটাকে তুলে মাপ নেওয়া হচ্ছে, অথবা এই বাহুর কাছ থেকেও ফ্যাটটা তুলে নিয়ে মাপ নেওয়া হয়। এবং যখন এই মাপটা, এখানে একটা ইন্ডিকেটর আছে, এই ইন্ডিকেটর অনুযায়ী এই জায়গাগুলো দিয়ে ইন্ডিকেট করে, তখন আমরা সেটা কম আছে না বেশি আছে বুঝতে পারি। স্লাইড ক্যালিপার যন্ত্রের সাহায্যে এটা মাপি। হেড অ্যান্ড চেস্ট সার্কামফারেন্স, একটা বাচ্চা নেওয়া হয়েছে, দেখো তার মাথার মাপ নেওয়া হচ্ছে, তার ছাতির মাপ নেওয়া হচ্ছে। এবার সেটার একটা অনুপাত করা হবে বা দেখা হবে যে আনুপাতিক ভাবে সেই জিনিসটা ঠিক আছে কিনা। যখন একটা বাচ্চা জন্ম নেয় না, তার মাথাটা অনেক বড় থাকে, ছাতিটা কম থাকে, ধীরে ধীরে কি হয়, চেস্ট বাড়তে থাকে, মাথাটা ছোট হতে থাকে। তো এই অনুপাতটা দেখা হয় যে যে বয়সে যেটা থাকার কথা সেটা সেই বয়সে আসছে কিনা। এইভাবে মাথা আর ছাতির পরিধির পরিমাপ করে দেখা হয় যে বাচ্চাটা সঠিকভাবে বাড়ছে কিনা, ম্যালনারিশড হয়ে যাচ্ছে না যাচ্ছে না। নেক্সট, ব্যাঙ্গল টেস্ট, একটা বালা নেওয়া হয়, সেই বালাটা হাতের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। বালাটা যদি একদম ঢুকতে না চায় তখন বুঝতে পারা যায় যে ওবেসিটির দিকে আছে। আবার বালাটা যদি এখান দিয়ে গলে এই অবধি উঠে চলে যায় তাহলে বুঝতে হয় যে খাওয়া দাওয়া তার ঠিক জায়গা দাঁড়িয়ে নেই, সে ম্যালনারিশড হয়ে আছে। এটা হলো ব্যাঙ্গল টেস্ট। এবং কতটা ঢুকলো কতটা উঠে চলে গেল সেই এখানে ডায়ামিটারে আমি মাপ বসিয়ে কিন্তু দেখতে পারি যে সে কোন গ্রেডের ম্যালনিউট্রিশন বা ম্যালনারিশড হয়ে আছে। আর ওয়েস্ট অ্যান্ড হিপ সার্কামফারেন্স, ওয়েস্ট মানে হলো কোমর, হিপ মানে নিতম্বের অংশটা, এই দুটো অংশের একটা অনুপাত,
একটা মাপ আছে, সেই মাপটা অনুযায়ী বুঝতে পারা যায় ওবেসিটি তার মধ্যে আছে নাকি নেই। এর মাপ আর এর অনুপাত দুটো মানে মেল ফিমেল এই দুটো আলাদা হয়। যে মাপটা থাকে দুটোর অনুপাত করে সেই মাপটা যদি ঠিকঠাক বের হয় তাহলে বলতে হয় যে সব ঠিকই আছে, কিন্তু মাপের থেকে যখনই বেশি তখন ওবেস, যখন কম তখন সে আন্ডারওয়েট। একটা চার্ট দেওয়াই আছে এখানে, ওয়েস্ট টু হিপ রেশিও, যেটা আমি বললাম। ওয়েস্ট হিপ রেশিওয়ে যদি 0.80 বা তার কম হয় মহিলাদের ক্ষেত্রে, তাহলে স্বাস্থ্যের ঝুঁকি কম, অর্থাৎ খারাপের দিকে সে যাচ্ছে না, সে ঠিক আছে। 0.95 বা তার কম। কিন্তু যদি 0.81 থেকে 0.85 বা 0.686 হয়ে যায় মহিলাদের ক্ষেত্রে এই রেশিওটা, কোমরের এবং নিতম্বের, তখন বুঝতে হবে তিনি ওবেসিটির দিকে হাঁটছেন, ঝুঁকির পথে হাঁটছেন। ছেলেদের ক্ষেত্রেও যদি সেটা 1-এর বেশি হয়ে যায় তাহলে বুঝতে হবে ওয়েস্ট হিপ রেশিও বেড়ে আছে, অর্থাৎ তার মধ্যে ওবেসিটি আছে। বিভিন্ন অ্যানথ্রোপোমেট্রিক পরিমাপের মাধ্যমে যে যে বিষয়গুলো হাইলাইট করা হয়েছে বা করে আনা হয়েছে সেটা হচ্ছে ওজন বা উচ্চতার বিষয়টা, দেহত্বকের ভাঁজের গুরুত্ব বা পুরো যে অংশটা স্লাইড ক্যালিপার দিয়ে যেটা মাপা হলো, বালা পরীক্ষা, ব্যাঙ্গেল টেস্ট, ব্যাঙ্গেলটা একদম উপরে উঠে গেলে সে আন্ডার নারিশ, ঢুকছেই না, ওভার। মধ্যবাহুর পরিধি, মিড আপার আর্ম সার্কামফারেন্স, তার একটা নির্দিষ্ট মাপ আছে, সেই মাপ অনুযায়ী সে যে মানে যে নাম্বারের মধ্যে বা যে প্যারামিটারটায় আসছে সেখান থেকে আমরা ডিসাইড করতে পারছি যে বাচ্চার নিউট্রিশনটা অ্যাডিকুয়েট নাকি ওভার না আন্ডার। একই রকম ভাবে অ্যানথ্রোপোমেট্রিক নির্দেশক হু অনুযায়ী কিছু বয়স ভিত্তিক দেওয়া আছে। ব্যবহারিক ক্ষেত্রে 0 থেকে 1 বছর যদি আমরা মাপি যে সে ঠিক জায়গায় দাঁড়িয়েছে কিনা, তাহলে মূল যে অ্যানথ্রোপোমেট্রিক মেজার গুলো আমরা নিই, হাইট আর ওয়েট। 1 থেকে 5 বছরের ক্ষেত্রে কি কি নিই? হাইট, ওয়েট নিই। উচ্চতাটা 3 বছর বয়সের পর থেকে নিই। বাইসেপস আর ট্রাইসেপস, ত্বকের ভাঁজ নিই। মধ্যবাহুর পরিধি, মিড আপার আর্ম সার্কামফারেন্স নিই। 5 থেকে 20 বছরের ক্ষেত্রে আমরা কি দেখি যখন বাড়ছে? ওজন, উচ্চতা, ট্রাইসেপসের ত্বকের ভাঁজ, এগুলো নিয়ে আমরা হিসেব করে বলতে পারি অ্যানথ্রোপোমেট্রিক্যালি যে সে নিউট্রিশনালি অ্যাডিকুয়েট সমস্ত কিছু পেয়েছে কিনা। এছাড়াও জৈব রাসায়নিক মূল্যায়ন, চিকিৎসা শাস্ত্রগত মূল্যায়ন, খাদ্য নিরীক্ষা পদ্ধতি, যে 3টেকে আমরা বলছি বি সি ডি মেথড। এটা তো হয়ে গেল, এতক্ষণ ধরে আমরা পড়ে এলাম অতগুলো অ্যানথ্রোপোমেট্রিকটা। বি বায়োকেমিক্যাল, তখন আমি শুরুতেই অ্যানালাইসিস করে বলেছি। সি ক্লিনিক্যাল, এটা মেডিকেল অ্যাসেসমেন্ট লেখা আছে, এটা ক্লিনিক্যাল তোমরা লিখতে পারো, ক্লিনিক্যালটাই মেডিকেল। ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট, যেটার বাংলা নাম চিকিৎসা শাস্ত্রগত মূল্যায়ন, জৈব রাসায়নিক মূল্যায়ন। আর ডি ডায়েট সার্ভে মেথড, ডায়েটারি মেথড, যেটা আমি আগে বলে দিলাম। এই হলো আমাদের 4টে এ বি সি ডি মেথড। তার মধ্যে এটার মধ্যে অনেকগুলো আমরা পড়লাম, এটসেট্রা এটসেট্রা, আমরা এগুলো অনেকগুলো পড়েছি। এটার মধ্যে প্রত্যেকটা আলাদা আলাদা করে তোমরা পড়বে। এগুলো ছাড়াও এ বি সি ডি মেথড ছাড়াও বেশ কিছু মেথডস রয়েছে, যার মধ্যে 1 নম্বর হলো বায়োফিজিক্যাল বা রেডিওলজিক্যাল মূল্যায়ন। অনেক সময় আরেকটু ডিটেলে আমাদের জানতে হয় যে সেই রোগীর, ধরে নাও এক্সাম্পল হিসেবে ক্যালসিয়াম ডেফিসিট হয়ে আছে, ভিটামিন ডি ডেফিসিট হয়ে আছে, হাড়ের ধরা যাক জেনু ভেরাম, জেনু ভালগাম, বিভিন্ন ধরনের রোগ আমি সাসপেক্ট করছি এটা ওই ডেফিসিয়েন্সিতে হতে পারে। তো জানবো কি করে, কনফার্ম হবো কি করে? আমি দেখে বুঝতে পারছি, কিন্তু কনফার্ম হওয়ার জন্য আমাদেরকে বেশ কিছু এক্স রে করতে হতে পারে। কোনো কিছু খুব ভালো করে বোঝার জন্য নার্ভাস সিস্টেমে কোনো সমস্যা হয়ে আছে কিনা, হাড়ের ভেতরে কিছু হয়ে আছে কিনা, এমআরআই করতে হতে পারে। এই যে আরো ডেন্স, আরো বিশদে আমরা জানছি, সেটা কিন্তু বায়োফিজিক্যাল বা রেডিওলজিক্যাল মূল্যায়নের মাধ্যমে জানতে পারছি। কার্য সম্পাদনগত মূল্যায়ন, ফাংশনালি কি করে জানতে পারছি সে নিউট্রিশনালি ঠিকঠাক আছে কিনা? ফাংশনাল অ্যাসেসমেন্ট, ফাংশন অর্থাৎ কাজ, বিভিন্ন ফাংশন, বডি ফাংশনিং, সেখান থেকে আমরা বুঝতে পারি যে সে পুষ্ট আছে কিনা, নিউট্রিশনালি অ্যাডিকুয়েট সমস্ত কিছু তার মধ্যে আছে কিনা, সেটা কিন্তু তার কার্য সম্পাদনগত অবস্থা থেকে, সেখান থেকে মূল্যায়ন করে আমরা বুঝতে পারি। মানুষের কতগুলি জৈবিক ক্রিয়া পুষ্টি উপাদানের উপরে নির্ভরশীল,
দেহে সঠিক উপাদানের অভাবে শিশুর বুদ্ধির বিকাশ ব্যাহত হয়। যদি দেখা যায়, প্রথম পয়েন্টটা নিয়ে আলোচনা করি, যদি দেখা যায় যে বাচ্চাটি ঠিক মতো করে বাড়ছে না, ঠিক মতো করে কথা বলতে পারছে না, অ্যানালাইসিস করতে পারছে না, বুদ্ধি নেই, ছুঁড়ে দিচ্ছি কোনো কিছু, বাচ্চা চমকাচ্ছে না, এই যে ইম্পালস রেসপন্স, এগুলোর মধ্যে কোনো রকম একটা সমস্যা হচ্ছে, তখন কিন্তু আমাকে বুঝতে হবে যে তার মধ্যে কোনো ধরনের একটা ত্রুটি রয়েছে। এই যে ফাংশনটা ও করলো না, এটা ওর করার কথা ছিল কিন্তু ও করলো না, হয়তো একটা জোরে আমি ধাপ্পা বললাম, সে চমকে উঠলো না, অথবা আহ তাকে তার দিকে ছুড়লাম, এটা আমি বললাম, অথবা সে আহ রাত্রি হলে হয়তো আর কিছু দেখতে পাচ্ছে না, পুরো অন্ধকার হয়ে যাচ্ছে, অথবা কানে শুনতে পাচ্ছে না বা চোখে দেখতে পাচ্ছে না, অথবা অ্যাবনর্মাল বিহেভ করছে, ক্রমাগত মুখ থেকে লালা গড়াচ্ছে, অথবা সে একটুও প্রোনাউন্স করতে পারছে না, উচ্চারণ করতে পারছে না, তখন কিন্তু আমাদেরকে বুঝতে হয় যে কোনো একটা ডেফিসিয়েন্সি, কিছুটা ডেফিসিটের মধ্যে দিয়ে বাচ্চাটা যাচ্ছে, এবং এটা আমরা কিন্তু ওই ফাংশনাল অ্যাসেসমেন্টের মাধ্যমে বুঝতে পারি। প্রসূতি মহিলার স্তনদগ্ধ উৎপাদনের ক্ষমতা হ্রাস পাওয়া, পুষ্টির অভাবে ব্যক্তির কর্মদক্ষতা হ্রাস পাওয়া, যদি মা ঠিকঠাক করে না খেতে পারে বা মায়ের মধ্যে কোনো কিছুর একটা ডেফিসিট হয়, মেন্টালিও হতে পারে, সেটা ফিজিক্যালিও হতে পারে আবার মেন্টালিও হতে পারে, তখন কিন্তু ব্রেস্ট ফিডিং করান যে মায়েরা, তাদের ব্রেস্ট মিল্ক সিক্রিশন অনেক কমে যায়, সেটা কিন্তু একটা ফাংশনাল, একটা ম্যাল ফাংশন হচ্ছে, অ্যাসেসমেন্টের মাধ্যমে আমরা বুঝতে পারছি। পুষ্টির অভাবে ব্যক্তির কর্মদক্ষতা হ্রাস পায়, খুব সিম্পল ব্যাপার, সেটা হচ্ছে যদি আয়রনেরই অভাব হয়, যদি অ্যানিমিক হয় না কেউ, তখন সে খিটখিটে হয়ে যায়, তার বুদ্ধি কাজ করে না, তার মাথা যন্ত্রণা করে, কোনো কাজ সে ঠিক মতো করে করতে পারে না। ভিটামিন বি এর অভাবে শরীরে ক্লান্তি, দুর্বলতা, কোনো কাজ করতে ঠিক করে না পাওয়া, নার্ভাস সিস্টেমের ঠিক করে রেসপন্স না করা, এগুলো হতে পারে। ইভেন সামাজিক চেতনার বিকাশও কমে যায়। এই ব্যাপারগুলো থেকে বুঝতে পারা যায়, ফাংশনাল অ্যাসেসমেন্টের মাধ্যমে বুঝতে পারা যায় যে সে ঠিক আছে না ঠিক নেই। এটাও কিন্তু একটা মেথড, কার্য সম্পাদনগত মূল্যায়ন বা ফাংশনাল অ্যাসেসমেন্ট, যার মাধ্যমে আমরা বুঝতে পারি প্যারামিটারটা ঠিক আছে নাকি নেই। আরেকটা, সেটা হচ্ছে শিশু বিকাশ লেখচিত্র। এটা তোমরা হেলথ সেন্টার থেকে এখন প্রত্যেককেই দেওয়া হয় যে সেই বাচ্চা ঠিকঠাক করে বাড়ছে কিনা। তোমরা দেখো, এইটা হচ্ছে শিশু বিকাশ লেখচিত্র, এই দিকটায় ওজন, এদিকটায় বয়স, এরকম ভাবে আঁকা থাকে না বাচ্চাগুলোকে, এটা একটু তোমাদের বোঝানোর জন্য এরকম একটা গ্রাফ পেপার থাকছে। তো এই গ্রাফ পেপারের মাধ্যমে এই যে বাচ্চাটার যখন এই বয়সটা হয়েছে, তখন এইখানে একটা পয়েন্ট, হাইট আর ওয়েট ধরে নেওয়া যাক, তার ওজন এসেছে এত কেজি, এখানে যেগুলো বসানো আছে, তো এখানে একটা পয়েন্ট দেওয়া হলো। আবার তার বয়সটা বাড়লো, এই বয়স থেকে এই বয়সে এলো, এবার তার ওজনটা মাপ নিয়ে দেখা গেল তার ওজন এসেছে এত কেজি, তখন পয়েন্টটা এখানে বসলো। আবার বয়সটা বাড়লো, তার ওজনটা আবার নেওয়া হলো, হয়তো 6 মাস ছাড়া ছাড়া এটা করা হচ্ছে, 6 মাস পরে দেখা গেল তার ওজনটা এত এলো, আবার 6 মাস পরে ওজনটা এত এলো। এই যে গ্রাফটা আস্তে আস্তে ওপর দিকে উঠছে বা বাড়ছে, অর্থাৎ বোঝা যাচ্ছে যে এই বাচ্চার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট ঠিকঠাক করে হচ্ছে। কিন্তু যদি এই গ্রাফটাই এইভাবে না উঠে, হয়তো এই পয়েন্টটা এখানে, তারপরের পয়েন্টটাও এখানে, তার পয়েন্টটা এখানে, তারপরটা এখানে না উঠে হয়তো এখানে নেমে গেল, তখন কি বোঝা যাবে যে গ্রাফ ঠিকঠাক রেডি হচ্ছে না, আমার গ্রোথ কার্ভ কি ওপর দিকে ওঠার কথা, এইভাবে আস্তে আস্তে ওঠার কথা, সেটা না হয়ে যদি দেখা যায় যে আমার গ্রাফটা এইরকম ভাবে যাচ্ছে, অথবা আমার গ্রাফটা এরকম হতে হতে হঠাৎ এরকম হতে শুরু করেছে, তার মানে এইগুলো অ্যাবনর্মালিটিস কে ইন্ডিকেট করছে। এটা বুঝতে পারার জন্য বাচ্চার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট ঠিকঠাক হচ্ছে কিনা এই শিশু বিকাশ লেখচিত্র তৈরি করা হয়েছে। প্রত্যেক 6 মাস অন্তর বা একটা সার্টেন পিরিয়ডের পর পর মা তার বাচ্চাকে নিয়ে সেন্টারে যাচ্ছেন, সেন্টার থেকে সেই বাচ্চার হাইটটা আর ওয়েটটা নিয়ে সেটাকে মেজার করে লিখে রাখা হচ্ছে এবং এই গ্রাফ পেপারের মধ্যে পুট করা হচ্ছে। এটাই হলো শিশু বিকাশ লেখচিত্র। দ্যাটস অল ফর টুডে। আমরা বুঝতে পারলাম যে কি কি রকম ভাবে আমরা বুঝতে পারবো যে সে নিউট্রিশনালি ঠিক জায়গায়, ব্যালেন্স জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে কিনা। প্রথমে আমরা পড়লাম স্বাস্থ্য কি, স্বাস্থ্য সম্পর্কিত সমস্ত কিছু পড়লাম, তার সঙ্গে নিউট্রিয়েন্ট এবং নিউট্রিশনের সম্পর্ক কি, স্বাস্থ্যকে কিভাবে নিউট্রিশনটা প্রভাবিত করছে, প্রত্যেকটা জিনিস আমরা এইভাবে ইন্ডিকেটার্স এর মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করে দেখতে এবং বুঝতে পারবো। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। তোমরা বইয়ের যে
অনুশীলনী আছে, ভালোভাবে প্রথমে বইটা পড়বে, বই পড়ার অভ্যাস কোনোদিন ছাড়বে না, বইটা ভালো করে রিডিং করবে, ক্লাস ফলো করবে, বইয়ের পিছনে যে অনুশীলনী আছে সেটা ফলো করবে। আর কাউন্সিল থেকেও একটা কোয়েশ্চেন আনসারের বই বার করা হয়েছে, এছাড়াও তোমরা তোমাদের বইয়ের কাছ থেকেও, বইয়ের পেছন থেকেও প্রত্যেকটা জায়গা থেকে প্র্যাকটিস সেট যেগুলো যা পাবে সেগুলো ভালোভাবে অভ্যাস করলে আশা করছি প্রত্যেকটা জিনিস ভালো করে করতে পারবে। সবাই ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো, বই পড়বে। Viste, no necesitas.